গুড, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। Right. Okay. আচ্ছা, আমাদের লার্নিং অবজেক্টিভ 3 ছিল হচ্ছে কি আইটি গভর্নেন্স, অর্গানাইজেশন এন্ড স্ট্র্যাটেজি। সো এইটা আমরা এর আগে শেষ করেছি হচ্ছে, আমরা এর আগে লার্নিং অবজেক্টিভ 2 শেষ করেছি, 4 শেষ করেছি, রাইট? 15 আর 25 40 মার্কস শেষ করেছিলাম, কভার করেছিলাম। আর লার্নিং অবজেক্টিভ 3 হচ্ছে গিয়ে 20 মার্কস ওয়েটেজের আইটি গভর্নেন্স, অর্গানাইজেশন, স্ট্র্যাটেজি। Let's dive into that. So এই লার্নিং অবজেক্টিভ থ্রিতে মেইনলি হচ্ছে কি আমরা আইটি গভর্নেন্স, ম্যানেজমেন্ট, কন্ট্রোল ফ্রেমওয়ার্কস, স্ট্যান্ডার্ডস। গভর্নেন্স কি জিনিস বলতো, বিফোর উই গেট ইনটু দিস, এমনি গভর্নেন্স কি জিনিস আমি কখন আলাপ করেছিলাম? যখন আমরা বলি যে গভর্নেন্স যে কোনো কিছু, সাধারণত এমনিতে পলিসি, প্রসেস, স্ট্যান্ডার্ডস, গভর্নেন্স, এগুলো কতগুলো স্ট্যান্ডার্ড টার্ম আছে। হুম, এগুলি জানা আছে যে কোনটা কি বা পার্থক্য কি বলতে পারবে কেউ? লেটস স্টার্ট উইথ পলিসি, প্রসেস। স্যার চারটা হচ্ছে পিপল, পারপাস আর হচ্ছে প্রসেস এন্ড পারফরমেন্স। এই তো স্যার। এটা চারটা, হ্যাঁ চারটা কম্পোনেন্ট, বাট এটা একটা অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি বা অর্গানাইজেশনকে রান করার জন্য অপারেশনাল কম্পোনেন্টস। বাট এমনিতে আমি বলতে চাচ্ছি পার্থক্য, পলিসি কি জিনিস, প্রসেস কি জিনিস। জাস্ট আমি কন্টেক্সচুয়ালি এই জিনিসটা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি আর কি। আমাদের দেখবেন অর্গানাইজেশনে খুব কমন এই জিনিসটা, এই কনফিউশন গুলো। আমি যেমন বোধহয় এর আগে একটা ক্লাসে বোধহয় মিশন আর ভিশনের ক্ল্যারিটি বলছিলাম, তাই না? জি স্যার। স্ট্র্যাটেজিতে মিশন আর ভিশন, ঠিক সেরকম আরেকটা কনফিউজড, খুব বেশি ওভারলি কনফিউজিং ইয়ে হচ্ছে গিয়ে, জার্গন হচ্ছে গিয়ে এই যখন পলিসি, প্রসেস, স্ট্যান্ডার্ডস, এসওপি, এই জিনিসগুলো যখন আমরা আলোচনা করি অর্গানাইজেশনে, তখন উইদাউট নোয়িং দ্য এক্সাক্ট হোয়াট ইজ দ্য বাউন্ডারি, যে পলিসি কোন পর্যন্ত করবে, কোন পর্যন্ত করবে না, হোয়াট ইজ পলিসি অ্যাবাউট অ্যান্ড হোয়াট ইজ প্রসেস অ্যাবাউট, হোয়াট ইজ এসওপি অ্যাবাউট, হোয়াট আর স্ট্যান্ডার্ডস অ্যাবাউট, এই জিনিসটা আমরা খেয়াল করি না অনেক সময়। তো আমি জাস্ট একদম থিওরিটিক্যালি খুব হাই লেভেলে বলে যাচ্ছি। পলিসি হচ্ছে কি ইজ জেনারেলি সামথিং উইচ ইজ আ হাই লেভেল ডিরেকশন, হাই লেভেল ডিরেকশনাল গাইডলাইন। এখন দেখেন ডিরেকশন যখন বলতেছি, ডিরেকশন মানে হচ্ছে গিয়ে আপনার যদি কোথাও কোনো ডিরেকশন দেওয়া হয়, সেখানে কি বলে দেওয়া হয়, সেখানে কতটুকু বলা হয়। ধরেন আপনি কোথাও কোনো একটা ডিরেকশন খুঁজতেছেন, রাস্তায় কাউকে বললেন যে ভাই অত নাম্বার রোডটা কোথায়, বা অত নাম্বার রোডের অত নাম্বার বাসাটা কোন দিকে পাওয়া যাবে, তখন আপনাকে ডিরেকশন যদি কেউ দেয় কি বলবে? বলবে আপনি একটু সামনে গিয়ে হাতের ডানে একটা স্কুল পাবেন, ওইটার আগে শেষে গলিটা আছে, ওই গলিটা দিয়ে আপনাকে কিছু দূর গেলেই আপনি ওখানেই পাবেন, তাই না? এরকম একটা ডিরেকশন দিবে, উইচ ইজ এ হাই লেভেল ডিরেকশন বা গাইডলাইন, যে আপনি ওখানে আপনাকে কত স্পিডে যেতে হবে সেটা বলবে না, কতক্ষণের মধ্যে পৌঁছাতে হবে সেটা তো ডিরেকশনের পার্ট না। এক্স্যাক্টলি ওই জায়গায় ধরেন হাউ টু এন্টার আ হাউস অর এনি ডিটেইল, যে ওখানে যে সমস্ত জিনিসপত্র প্রোটোকল থাকতে পারে, কোনো স্ট্যান্ডার্ড থাকতে পারে, সেটা আপনাকে বলা হবে না, তাই না? আপনাকে একটা হাই লেভেল ডিরেকশন, একটা পথ বলে দেওয়া হবে, একটা দিক বলে দেওয়া হবে। তো আমরা অনেক সময় বলি যে একটা অর্গানাইজেশনে কোনো একটা কাজ হচ্ছে, সেই কাজটা হ্যাজ টু বি ফার্স্ট ডিরেকশনালি রাইট, অর্থাৎ সেটা পজিটিভ দিকে কাজটা প্ল্যান বা এক্সিকিউশন হতে হবে। দেন উই উইল ডিটারমাইন এটার পেস ঠিক আছে কিনা, দ্যাট ইজ কি স্পিডে কাজটা হচ্ছে। যদি ডিরেকশন ভুল থাকে, তাহলে স্পিড যদি আমি বাড়ায় দিই, এফিসিয়েন্সি যদি বাড়ায় দিই, তাহলে ভুল ডিরেকশনে যাওয়ার এফিসিয়েন্সি বাড়ায়, তো আলটিমেটলি কি হবে, ক্ষতি হবে, তাই না? সো ফার্স্ট স্টেপ হচ্ছে কি ডিরেকশন ঠিক করা, সেকেন্ড স্টেপ হচ্ছে ওইটার স্পেসিফিকেশন ঠিক করা, হাউ সামওয়ান উইল মুভ টুয়ার্ডস দ্যাট, টুয়ার্ডস দ্য সেট ডিরেকশন, সেটা হাউটা পরে। পলিসি আর প্রসেসের মধ্যে পার্থক্যটা অনেকটা এই জায়গায়। পলিসি হচ্ছে কি হাই লেভেল ডিরেকশন, অর্থাৎ বলা যে আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করব, এই জিনিসটা একটা ম্যানেজড ই হবে, অর্থাৎ আপনার স্কোপটাকে ডিফাইন করা। হোয়াট উইল ইউ ডু ইন অ্যান অর্গানাইজেশন উইথ হোয়াট ইন্টেন্ট। যেমন যদি আমি আইটি পলিসির কথা বলি, আইটি পলিসিতে অনেক সময় কি হবে যে এভরি ইউজার হ্যাজ টু বি অথেন্টিকেটেড বিফোর গিভেন অ্যাক্সেস টু এনি কোম্পানি ইনফরমেশন। এটা একটা ডিরেকশন, যে every user has to be authenticated before allowing access to any information, company information. সেটা হাই লেভেল ডিরেকশন। এখন অথেন্টিকেশনটা কি পাসওয়ার্ড দিয়ে হবে, ওটিপি দিয়ে হবে, একটা হবে না মাল্টিপল অথেন্টিকেশন হবে, ঠিক এক্স্যাক্টলি কোন সিস্টেমে কিভাবে অথেন্টিকেশন হবে এটা কিন্তু এখানে বলা হচ্ছে না। সো পলিসি উইল অলওয়েজ সেট দ্য ডিরেকশন এট আ ভেরি হাই লেভেল।
Process will set the path, sequential set of activities. অর্থাৎ স্টেপ 1 is this, স্টেপ 2 is this, স্টেপ 3 this. হ্যাঁ, যখন এইভাবে করে বলা হবে যে আগে প্রসেসে হয়তো এটাকে পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে প্রসেস থাকবে সেই প্রসেস হয়তো এই জায়গায় বলা হবে যে ইউজার হ্যাজ টু বি recommended by their supervisor for access. Then it has to be checked by IT admin, then approved by HR, and then IT admin will allow the access so that HR has the record and approval. So এই জায়গাগুলো step by step sequential set of activities এই কাজটা করার জন্য, then it becomes a process. এটা হচ্ছে এটার process. Now আরেকটা লেয়ার হচ্ছে কি স্ট্যান্ডার্ডস। স্ট্যান্ডার্ডস কি? যদি এর মধ্যে বলা হয় যে once the request comes from the supervisor, the IT admin will validate that within 24 hours and get back and will forward to HR and will directly forward to HR. So for approval and review. And HR, upon receipt, will review that within 24 hours and for 1 day, 1 business day, and will get back to IT with confirmation. And in the confirmation, following has to be specified: approved full access, approved subject to higher authority, further approval from a higher authority, or rejected. So it is specific exactly কতটুকু টাইম কে করবে এবং এই জায়গায় এক্স্যাক্টলি কি কি অপশন হবে, আউটকামে কি কি জিনিস হবে, এই যে জিনিসগুলো সেট করে দিচ্ছে। দিজ আর সাম স্ট্যান্ডার্ডস দ্যাট ইজ বিং সেট অন টপ অফ আ পলিসি প্রসেস। এখন যখন আমরা তিনটা লেয়ারকে দেখবো, পলিসি, প্রসেস, স্ট্যান্ডার্ড, তখন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পলিসি ইজ রেয়ার টু চেঞ্জ। Policy is generally drafted by the management, approved by the board. তার মানে শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডারের বাই-ইন থাকতে হবে ইন টার্মস অফ পলিসি, যে তার ইভেন্চুয়ালি বিজনেস ইন্টারেস্ট এনশিওর প্রোটেক্ট করার জন্য whether this is the right direction. That's why policies need approval from the board. Processes designed by the management and approved by the management. কিভাবে কাজটা করতে হবে, বিকজ এক্সিকিউশনের দায়িত্ব বোর্ডের না, এক্সিকিউশনের দায়িত্ব ম্যানেজমেন্টের। And again, standards are designed by mid-level or any people and approved by the management. So this is the standard. Now in তিনটার মধ্যে policy is rare to change, very rare to change, কারণ একটা অর্গানাইজেশনের ডিরেকশন সাধারণত চেঞ্জ খুব রেয়ারলি হয়। Processes will change based on need. এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ হচ্ছে, বিজনেস কম্পিটিশনে কোনো চেঞ্জ হচ্ছে, টেকনোলজিতে কোনো চেঞ্জ হচ্ছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ হচ্ছে, processes will get affected and will get changed. But standards, that's very frequently, that can be very frequent to change. আগে আমরা এক বিজনেস ডে অ্যালাউ করতাম, বাট এখন দেখা যাচ্ছে কিছু ইস্যুস হচ্ছে, এখন সুবিধা আছে, এখন আসলে এক বিজনেস ডে পর্যন্ত ওয়েট করতে হবে না। উই কুড অ্যাগ্রি টু রেসপন্ড উইদিন 4 hours. সো দ্য স্ট্যান্ডার্ডস গেট চেঞ্জ। আগে বলতাম যে এত টাকার উপরে ইম্প্যাক্ট যদি হয় বা এরকম সেন্সিটিভ যেটা যদি হয়, সেখানে হায়ার অথরিটির অ্যাপ্রুভাল লাগতো। এখন আমাদের দেখা গেল যে ডাটার সেন্সিটিভিটি আরো বেড়ে গেছে। সো আরো কিছু স্কোপ অ্যাড করে যে এইগুলোও যদি অ্যাক্সেস দিতে হয়, সেক্ষেত্রে হায়ার অথরিটির, হায়ার ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল লাগবে। সো দ্য স্ট্যান্ডার্ডস ক্যান গেট চেঞ্জ মোর ফ্রিকুয়েন্টলি। তাহলে আমরা যদি তিনটা লেয়ারে চিন্তা করি, পলিসি, প্রসেস এবং স্ট্যান্ডার্ডস। নাও লেটস ডিসকাস টু আদার জার্গলস। একটা হচ্ছে গিয়ে আমরা বলছি ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক হচ্ছে গিয়ে যে কোনো একটা কাজ করার, যখন আমরা পলিসি না, ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা প্রসেস। এটা বলতে পারি ফ্রেমওয়ার্ক ইজ এ প্রসেস কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ডস। তখন আমরা এটা বলি ফ্রেমওয়ার্ক। যে কোনো একটা কাজকে প্রপারলি, প্রপার টাইমে, প্রপার টার্গেটে যদি ডেলিভার করতে হয়, প্রপার স্ট্যান্ডার্ডে, তখন আমরা বলি ফ্রেমওয়ার্ক। এখন প্রসেস এবং স্ট্যান্ডার্ড যখন আমরা কম্বাইন করি ফ্রেমওয়ার্কে, তখন আমরা ফ্রেমওয়ার্কের, তার মানে কি, ফ্রেমওয়ার্কও আপডেট হয়। আমরা কিছুক্ষণ পরে আলোচনা করার সময় দেখবো, আমরা যখন ফ্রেমওয়ার্কস আলোচনা করব, তখন দেখবো ফ্রেমওয়ার্কের একটা ভার্সন আছে। তার মানে ফ্রেমওয়ার্কের যখন ভার্সনটা আপগ্রেড হয়, তখন তার ভিতরে স্ট্যান্ডার্ডস আপডেট হয়, প্রসেস এনহ্যান্স হতে পারে। সো দুইটাই ইজ রিভাইজড, বাট নট দ্যাট ফ্রিকুয়েন্ট, মেবি অন অ্যান অ্যানুয়াল বেসিস, মেবি বাই অ্যানুয়ালি, বাট রিভাইজড হয় দুইটা একসাথে, তখন আমরা এটা বলি ফ্রেমওয়ার্ক। ওকে, দ্য লাস্ট টার্ম যেটা আমি ডিসকাস করতে চাচ্ছিলাম, দ্যাট ইজ গভর্নেন্স।
গভর্নেন্স কি জিনিস? গভর্নেন্স হচ্ছে গিয়ে ইজ এ সেট অফ ম্যানেজমেন্ট প্রসেস, যেটা এই পলিসি বা প্রসেস কে মডিফাই করা, অ্যাপ্রুভ করা, বাতিল করা, স্থগিত করা, পজ করা, এই ডিসিশন গুলো নিতে পারে বা এই ম্যানেজমেন্টটা করে। অর্থাৎ গভর্নেন্স ইজ দ্য ম্যানেজমেন্ট অফ পলিসি অ্যান্ড প্রসেসেস। অর্থাৎ গভর্নেন্স হচ্ছে কি আমার পলিসিটা ঠিক মতো কাজ করছে কিনা, প্রসেসটা ঠিক মতো কাজ করছে কিনা, এটা মনিটর করা, ইভ্যালুয়েট করা, অ্যান্ড দেন ওটাকে আইদার অ্যাক্টিভেট, রিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, ডিসকার্ড, পজ, এই অ্যাকশন গুলো নেয়া। ওকে, সো গভর্নেন্স ইজ দ্য ম্যানেজমেন্ট অফ পলিসিস, আমি যদি এভাবে বলি। আর লেয়ারে আমি বলবো পলিসি, প্রসেসেস, স্ট্যান্ডার্ডস। পলিসি, প্রসেস কম্বাইন করে, প্রসেস আর স্ট্যান্ডার্ড কম্বাইন করে সামটাইমস উই কাম আপ উইথ ফ্রেমওয়ার্কস। অ্যান্ড দেন এবং যখন আমরা ফ্রেমওয়ার্কে আসে, একটা আরেকটা বৈশিষ্ট্য আছে ফ্রেমওয়ার্কের। ফ্রেমওয়ার্ক ইজ নট অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন পলিসি। এখানে আসলে পলিসির যে ডিরেকশনটা এই ফ্রেমওয়ার্কের সাথে ইনবিল্ড হয়ে থাকে। যেমন আমি ফ্রেমওয়ার্ক যদি বলি, ধরেন আপনাদেরকে একটা ফ্রেমওয়ার্কের কথা বললাম যে সফট কোসো। সফট কোসো একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আমেরিকায় পাবলিকলি লিস্টেড যে কোনো কোম্পানির জন্য সার্ভেন্স অক্সলি বলে একটা ল আছে ওদের। সার্ভেন্স অক্সলি বলে একটা ল আছে, যে কোনো পাবলিকলি লিস্টেড কোম্পানি ইন ইউএস স্টক এক্সচেঞ্জেস, যে কোনো স্টেটের স্টক এক্সচেঞ্জে যদি তাকে অপারেট করতে হয়, তাকে সার্ভেন্স অক্সলি কমপ্লায়েন্স দিতে হয়। সার্ভেন্স অক্সলি কমপ্লায়েন্ট হইতে হলে দেয়ার আর সার্টেন ফ্রেমওয়ার্কস, যার মধ্যে সবচেয়ে ডমিনেন্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে সফট কোসো, SOFT, সফট কোসো বলে একটা ফ্রেমওয়ার্ক আছে। নাও দিস ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি ডিকটেটস সার্টেন ডিরেকশন। যদি কাউকে ফ্রেমওয়ার্ক ফলো করতে হয়, তার ভিতরে আসলে ডিরেকশনটা কেউ কাউকে জিজ্ঞাসা করতেছে না, কোনো পলিসির জন্য ওয়েট করতেছে না। ওখানে বলা আছে ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর স্টোরেজ এফিসিয়েন্টলি। আইটি, আমি টেকনোলজির কথা বলছি, আইটি স্টোরেজ এফিসিয়েন্টলি। You have to manage your security. You have to authenticate every user to give access to information. So these are already given. So the framework will not wait for a policy direction. It is independent of policy, a combination of process and standard. Then we call it a framework. Okay? আর গভর্নেন্স যেটা বলে ম্যানেজমেন্ট অফ পলিসিস অ্যান্ড মনিটরিং অফ ফ্রেমওয়ার্কস, ম্যানেজমেন্ট অফ প্রসেসেস। ঠিক আছে, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে যে গভর্নেন্স, পলিসি, প্রসেস, স্ট্যান্ডার্ডস, ফ্রেমওয়ার্ক? কারণ এই ওয়ার্ডগুলো আমরা অনেক শুনি, কিন্তু খুব ক্লিয়ার থাকে না আন্ডারস্ট্যান্ডিংটা। ক্লিয়ার হয়েছে এটা? কোনো কোশ্চেন, কোনো কিছু? জি স্যার, ক্লিয়ার হয়েছে। Correct. এইটা কিন্তু খুব মজার আন্ডারস্ট্যান্ডিং আর কি। হ্যাঁ, আপনার লাইফে, কারণ এটা অর্গানাইজেশন গুলোতে খুব কমন ভুল, ওই যে মিশন ভিশনের মতো কনফিউজিং। অনেক বড় বড় লিডার, অনেক বড় বড় ম্যানেজমেন্ট পিপল would not know or would confuse, হ্যাঁ, between or among these terminologies। এটা খুব কমন কনফিউজিং এর আরেকটা এরিয়া। বাট এগুলোকে যদি আপনারা মানে অ্যাজ এ প্রফেশনাল খুব ক্লিয়ারলি বোঝেন অ্যান্ড ইউজ করেন, টুলগুলোকে রাইট টুল রাইট জায়গায় ইউজ করেন, দ্যাট ব্রিংস ইন ট্রিমেন্ডাস এফিসিয়েন্সি ইন লিডারশিপ, ইন মার্কেট, ইন ম্যানেজমেন্ট। কোনো ভালো বড় লিডার হতে হলে যত আপনার ক্ল্যারিটি থাকবে, হোয়াট ইউ ডু, ওয়াই ইউ ডু ইট, অ্যান্ড হাউ ইউ ডু ইট, তখন আসলে এগুলি ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে করলে ইউ বিকাম আ মোর ইফেক্টিভ লিডার। ওকে, সো আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো, আইটি রিলেটেড ফ্রেমওয়ার্ক গুলো কি কি আছে, কেন আছে, হ্যাঁ, এটা বেনিফিট কি, খুব ব্রিফলি আমরা এগুলো আলোচনা করে যাব এই লার্নিং অবজেক্টিভে। এটাতে মোস্টলি দেখা যাচ্ছে সিসা ম্যানুয়ালের চ্যাপ্টার 2 যেটা, ওখান থেকে মোস্ট অফ দ্য কম্পোনেন্টস আর ইয়েতে, কিছু চ্যাপ্টার 5 এর থেকে ডিসকাশন আছে। সো লেটস প্রসিড। সো আমরা যদি আসি যে গভর্নেন্স এর ডেফিনেশন, ইন্ট্রোডাকশন টু আইটি গভর্নেন্স। ডেফিনেশন হচ্ছে কি যে গভর্নেন্স আসলে এই যে বাই ম্যানেজিং, যেটা আমি বললাম, বাই ম্যানেজিং দ্য পলিসিস, যে আমার পলিসি গুলা কিরকম হবে, ইফেক্টিভ থাকবে কিনা, বাই ম্যানেজিং দ্য প্রসেসেস। আসলে সে কি করে, সে আসলে বোর্ডের পক্ষ থেকে আইটি ইনভেস্টমেন্ট যাতে বিজনেসের গোলের সাথে অ্যালাইন থাকে অ্যান্ড রিস্ক আর ম্যানেজড ইফেক্টিভলি, এটা এনশিওর করে। গভর্নেন্সের অবজেক্টিভ থাকে যে আমি পলিসি প্রসেস গুলাকে এমন ভাবে মনিটর ম্যানেজ করব যাতে দিস পলিসিস অ্যান্ড প্রসেসেস আর aligned to help business goals. কারণ আইটি কি, আইটি ইজ অ্যান এনেবলার, এনেবলিং ফাংশন বলে এটাকে। মানে এখনকার যুগে বলে এনেবলিং ফাংশন। কিছু কিছু জায়গায় বলে স্ট্র্যাটেজিক পার্টনার। আপনারা পড়েছেন কিনা বা না, এটা তো আপনাদের সার্টিফিকেট লেভেলে ছিল প্রবাবলি। দ্য রোল অফ ইনফরমেশন টেকনোলজি ইনটু আ বিজনেস। ওখানে আমরা 3টা রোল আলোচনা করি সাধারণত। এক জায়গায় বলি হচ্ছে আইটি অ্যাজ এ সাপোর্ট ফাংশন। সো আইটি
helps the users and the departments and the functions to do their job more effectively. So they kind of work act as a support function. So yes, IT is a support function. The pyramid, যদি দেখি pyramid এর bottom এ, most of the organization have IT as a support function. Then the second layer as IT's role is basically IT as enabler. Enabler হচ্ছে গিয়ে এখনকার যুগে অনেক বিজনেস আছে যে আইটি সিস্টেমটা না থাকলে they wouldn't be able to do the business. They wouldn't be able to do the business. যেমন যেমন হচ্ছে গিয়ে এখন আপনি যদি আহ একটা চিন্তা করেন, আমি কি ধরনের বিজনেস, সে টেলকো বিজনেস যদি বলি, হ্যাঁ, একটা মোবাইল অপারেটর, বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি, তাদের যদি আইটি সিস্টেম না থাকে, তাদের যদি এই সুইচিং সিস্টেম, বিলিং সিস্টেম, ইয়ে ম্যানেজমেন্ট, এয়ার টাইম ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেম গুলো তো আইটি সিস্টেম, তাই না? এখন এগুলো যদি না থাকে, ফার্স্ট আগে ডিসাইড করি আর দে ইন আইটি বিজনেস, দে আর নট আইটি বিজনেস। দ্য সার্ভিস দে প্রোভাইড ইজ এ ডিফারেন্ট ভ্যালু, ইজ এ টেলিকম সার্ভিস। বাট তাদের বিজনেসের ভিতর থেকে যদি আমি আইটি সিস্টেম গুলোকে আজকে 7 দিনের জন্য বন্ধ রাখি, ভাবলাম যে আপনারা আইটি দিয়ে হেল্প হয়, ঠিক আছে, হেল্পটা একটু কম হোক, আপনারা একটু ইনএফিসিয়েন্ট হন, বাট সময় বেশি লাগুক কাজ করতে, বাট আইটি সিস্টেম গুলো একটু মেনটেন্যান্সের জন্য দরকার, 7 দিন সব আইটি সিস্টেম বন্ধ। তাহলে কি ওই দিন বাংলাদেশের কেউ ওই অপারেটর দিয়ে ফোন করতে পারবে? পারবে না, রাইট? দ্যাট বিজনেস উইল নট রান, উইল নট বি এবল টু রান, বিকজ আইটি সিস্টেম ওখানে সাপোর্ট ফাংশন হিসেবে কাজ করতেছে। আইটি সিস্টেম ওখানে কাজ করতেছে অ্যাজ অ্যান এনেবলার অফ দেয়ার সার্ভিস, of the business, enabler of the business ke enable both side system. So that is the role of enabler. And the third role we talk about is strategic partner, strategic business partner বলি বা strategic partner বলি। সেই ক্ষেত্রে আইটির রোলটা হচ্ছে গিয়ে আইটি ক্রিয়েটস অ্যান অ্যাডভান্টেজ ফর দ্যাট বিজনেস ওভার কম্পিটিশন। অর্থাৎ সে এমন আইটি সিস্টেম ইউজ করে যার ফলে তার বিজনেসের এফিসিয়েন্সি, হ্যাঁ, তার বিজনেসের এফিসিয়েন্সি এবং সরি, তার বিজনেসের এফিসিয়েন্সি হয়তো ইনক্রিজ হয় ওভার কম্পিটিশন, কম্পেয়ার টু কম্পিটিশন, তার বিজনেস বিকাম মোর এফিসিয়েন্ট, তার কাছে বেশি ইনফরমেশন অ্যাভেলেবল থাকে, ফাস্টার ডিসিশন মেকিং করতে পারে, এবং যার ফলে কি হচ্ছে যে সে কম্পিটিশন থেকে আগায় থাকতে পারতেছে। হ্যাঁ, সো ওইটা হচ্ছে গিয়ে, ওইটাকে বলা হচ্ছে গিয়ে আইটি এজ আ বিজনেস স্ট্র্যাটেজিক পার্টনার। অর্থাৎ স্ট্র্যাটেজি ইজ অল অ্যাবাউট গোয়িং অ্যাহেড অ্যান্ড রিমেইনিং অ্যাহেড অফ কম্পিটিশন, তাই না? সো যখন আইটি সিস্টেম ওই কাজটা করে তখন এটা বলবো আমরা স্ট্র্যাটেজিক পার্টনার, আইটির রোলটা। সো দিস ইজ এ ডিসকাশন যে আইটির রোলটা আমি কেন করলাম, বিকজ মোস্ট অফ দ্য অর্গানাইজেশন আইটি আসলে কাজ করে এনেবলার হিসেবে, সাপোর্ট ফাংশন হিসেবে, কম অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে। সো এই জায়গায় আইটি ইনভেস্টমেন্ট বিজনেস গোলকে সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট, যেই রোলেই হোক না কেন, তাই না? যে বিজনেসের গোল হচ্ছে গিয়ে যে আমি বিজনেসের ভিশন হচ্ছে গিয়ে বাই 2028 সালের মধ্যে কোন একটা বিজনেসের গোল হলো যে 2028 সালের মধ্যে they will increase their market share by 20% across the country. বর্তমানে তারা শুধুমাত্র ডিভিশনাল শহরগুলোতে এক্সিস্ট করে, বিজনেসে খুব অপারেট করে, বাট তাদের আরো পেনিট্রেশন রুরাল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। এখন ওটা নিয়ে যাওয়ার জন্য তাদের আসলে আউটলেট বাড়ানো দরকার, সেন্টার বাড়ানো দরকার, হাইপোথেটিক্যালি বলছে। এখন এই সেন্টার বাড়াইতে গেলে প্রত্যেকটা সেন্টারের ট্রানজাকশন has to be recorded, captured, and ওখানে বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম, বিজনেস সাপোর্ট সিস্টেম has to be working, যে এক্স্যাক্টলি কোথায় কতটুকু ডিমান্ড, সেই অনুযায়ী ওয়্যার হাউসে কতটুকু অর্ডার আসবে, যেখানে শিপমেন্ট করতে হবে, এই জিনিসগুলো হওয়া দরকার। এখন আইটি যদি মনে করে যে না, এই বছর, নেক্সট 2 বছর আমাদের প্রায়োরিটি হচ্ছে গিয়ে আইটি সিকিউরিটিকে, কোম্পানির আইটি সিকিউরিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, এক্সপানশন ইজ নট আওয়ার প্রায়োরিটি, অথচ বিজনেসের প্রায়োরিটি হচ্ছে গিয়ে টু এক্সপান্ড ইনটু ডিফারেন্ট টেরিটরিজ, তাহলে এটা হচ্ছে মিসঅ্যালাইন্ড গোল which will not help the business. So IT governance এর একটা কাজ হচ্ছে গিয়ে যে ওকে, আইটি যে এবার যে প্রসেসেস এন্ড পলিসিস এন্ড যে ডিরেকশন এন্ড স্ট্যান্ডার্ড সেট করা হচ্ছে, are these aligned with the business goals? Are these investments, when you say investment, it's not only money, it's also effort, time. Are these investments aligned with the business goals? এবং এইটা করতে গিয়ে রিস্ক যেগুলো আছে, ঠিক আছে, আমি বিজনেস গোলের পিছনে করলাম যে এক্সপানশনে যাবো, বাট এইটা করতে গিয়ে রিস্ক কি আছে যে আমি এক জায়গায় আইটি সিস্টেম এক্সপান্ড করে দিলাম, বাট সাপোর্ট ফাংশন, সাপোর্ট পার্সন আমার নাই, টেকনিক্যাল পার্সন আমার নাই ওই জায়গায়, দ্যাটস এ রিস্ক। সো এই রিস্কটাকে আমি মিটিগেট করবো কি করে? এই জিনিসগুলা হচ্ছে আইটি গভর্নেন্স, ওকে, ওভারঅল ম্যানেজমেন্ট।
of direction, processes, standards, and plans. এবার আইটি গভর্নেন্সের মধ্যে কম্পোনেন্ট কি কি থাকে? আইটি ডিসিশন মেকিং স্ট্রাকচার। দেখেন, ইট ইজ নট ডিসিশন। Governance is not about day-to-day operational decision making. It is about ensuring how the decision making will happen. So, কে কোন ডিসিশন নেবে? ওকে, এই যে আমরা বলছিলাম পলিসি প্রসেস, সেইটার ম্যানেজমেন্ট এই হচ্ছে কি, দেখেন আমরা ম্যানেজ করছি হাউ দ্য ডিসিশন মেকিং উইল হ্যাপেন। আইটি ডিসিশন মেকিং স্ট্রাকচার, সেই জায়গায় কি বিজনেসের রিপ্রেজেন্টেশন থাকবে কোনো কোনো ডিসিশনে, নাকি কোনো ধরনের ডিসিশনে বিজনেসের রিপ্রেজেন্ট থাকবে না, বলে দ্য আইটি হেড উইল টেক দ্য ডিসিশন, নাকি এটা একটা কমিটি ফর্ম করে ডিসিশন নেবে? সো হোয়াট এভার দ্য স্ট্রাকচার দ্যাট ইজ নেসেসারি, এই ডিসিশনটা নেওয়া হচ্ছে গভর্নেন্স। আইটি পারফরমেন্স মনিটরিং, আমরা কিসের পারফরমেন্স মনিটর করব এবং কিভাবে মনিটর করব? ওভারঅল আইটি বিভিন্ন ব্যাপার। আইটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ আইটি ঠিক আছে, তার মতো প্রজেক্ট প্ল্যান করছে, তার মতো ইনিশিয়েটিভ করছে, তার মতো সবকিছু করছে, বাট ওই জায়গায় কমপ্লায়েন্স কি এনশিওর হচ্ছে কিনা, কোথাও নন কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছে কিনা, কোথাও রিস্ক হয়ে যাচ্ছে, ওরা হয়তো বিজনেস অবজেক্টিভ, আইটি যে নিজস্ব যে ফাংশনাল অবজেক্টিভ অ্যাটেইন করার জন্য দে আর ওভারলুকিং দ্যাট। সো গভর্নেন্সের যে ফাংশনটা হচ্ছে এইটা। সাধারণত গভর্নেন্স আমরা দেখবো গভর্নেন্স টিম কিভাবে হয়, অনেক সময় স্টিয়ারিং কমিটি করি, অনেক সময় কোনো পার্টিকুলার বোর্ডের কমিটি করি। সো গভর্নেন্স বিভিন্ন সাধারণত টিপিক্যালি কমিটি দিয়ে গভর্নেন্স হয়। উইল কাম টু দ্যাট। আচ্ছা, এখন পর্যন্ত কোনো প্রশ্ন? Before we move to the next slide. ওকে, তো এইগুলো হচ্ছে গিয়ে আমরা যেটা এখন দেখতেছি, এইটা হচ্ছে গিয়ে কিছু ফ্রেমওয়ার্কস, এটা হচ্ছে গভর্নেন্স ফ্রেমওয়ার্কস। গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, আচ্ছা বাই দ্য ওয়ে, গভর্নেন্স যেমন ম্যানেজমেন্ট অফ পলিসি প্রসেস স্ট্যান্ডার্ডস, আসলে আমি ফ্রেমওয়ার্ক যখন বলছিলাম তখন কি, ফ্রেমওয়ার্ক ইজ আ সেট অফ ডকুমেন্ট আর সেট অফ লেআউট স্ট্যান্ডার্ড, যেটার ভিতরে আসলে পলিসি অর্থাৎ ডিরেকশনটা ইনবিল্ট ইনহেরেন্ট, processes defined, and standards set. In combination we call it framework. So এইটাই তো আসলে এক ধরনের গভর্নেন্স, তাই না? যখন আমরা এটাকে ফিক্স করতেছি, ম্যানেজ করতেছি, দিস ইজ অলসো গভর্নেন্স। সো এই জন্য আমরা একসাথে বলছি এটাকে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। সো আইটিতে এই ধরনের গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আছে যেখানে এই জিনিসগুলো ক্লাব আকারে থাকে, যে এই জিনিসগুলো সেট করে যে সার্টেন স্ট্যান্ডার্ডস, হাউ থিংস হ্যাজ টু বি ম্যানেজড, হোয়াট হ্যাজ টু বি ম্যানেজড, হাউ হাউ দ্যাট উইল বি ম্যানেজড, হ্যাঁ, কোন কোয়ান্টিটিতে, কোন টাইম লাইনে, কোন স্ট্যান্ডার্ডে দ্যাট উইল বি ম্যানেজড। সো এরকম স্ট্যান্ডার্ড বা ফ্রেমওয়ার্ক হচ্ছে কি, যেমন কমন একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে কোভিড, কন্ট্রোল অবজেক্টিভস অফ ইনফরমেশন অ্যান্ড রিলেটেড টেকনোলজিস। আগে রিলেটেডটা বলা হতো না, আগে শুধু ইনফরমেশন টেকনোলজিস বলা হতো, বাট এখন যেটা হয়েছে যে আইওটি এবং অনেক রকমের ডিভাইস, অনেক স্মার্ট ডিভাইস চলে আসাতে এখন দেখা যাচ্ছে ওগুলোকে না বলা যায় আইটি, না বলা যায় অ্যাপ্লায়েন্সেস, এখন ওগুলোকে আমরা বলি হচ্ছে কি রিলেটেড আইটি অ্যান্ড রিলেটেড কম্পোনেন্টস বা টেকনোলজিস। তাই কোভিড আসলে এখন এনকম্পাস করে এটা, যাই বললাম যে একসময় বলছিলাম ফ্রেমওয়ার্কের ভার্সন চেঞ্জ হয়, ঠিক সেরকম কোভিড এরও ভার্সন আছে। কোভিড এরও ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, ভার্সন 5 আছে। এবং এই প্রতিটা ভার্সনে দেখা গেছে যে রিয়ালাইজ করা গেছে যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, টেকনোলজির ইউজেজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, নিড চেঞ্জ হচ্ছে বিজনেসের, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসটা রিভাইজ করতে হচ্ছে, নতুন ভার্সন আসতে হচ্ছে এই ফ্রেমওয়ার্কে। বাট এই ফ্রেমওয়ার্ক গুলো আসলে কি করে, যেমন কোভিড, এই কোভিড মেইনলি করে হচ্ছে কি একটা গভর্নেন্স মডেল দেয় যে আইটি কে বিজনেস অবজেক্টিভের সাথে অ্যালাইন করার। এন্ড বিজনেস অবজেক্টিভ বলতে আসলে যেমন বিজনেস অবজেক্টিভ, কোভিড আসলে খুব জেনারেলাইজ বিজনেস অবজেক্টিভ চিন্তা করে। ইট ইজ নট দ্যাট যে কোভিড এসে, কোভিড আমরা যখন ইমপ্লিমেন্ট করলাম কোন একটা অর্গানাইজেশন এসে অ্যাপেক্স ফুটওয়্যারে ইমপ্লিমেন্ট করলাম, সো এক্স্যাক্টলি অ্যাপেক্স ফুটওয়্যার অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এন ইয়েতে কোম্পানি হিসেবে তার যে অবজেক্টিভ একদম স্পেসিফিক, যেটা কিনা হয়তো অন্য একটা কোম্পানির অবজেক্টিভ না, ওই রকম অবজেক্টিভের সাথে অ্যালাইন করবে কোভিড, তা না। কোভিড হচ্ছে কি যে কোনো বিজনেস অর্গানাইজেশনের যে রেগুলার বিজনেস গোলস থাকে, তার প্রফিটেবিলিটি এনশিওর করা, তার রিস্ক ম্যানেজমেন্ট করা, তার অ্যাক্সেসিবিলিটি এনশিওর করা, তার ডেটা প্রোটেকশন এনশিওর করা, তার ডেটার অ্যাক্সেস এনশিওর করা, ব্যাকআপ এন্ড রিট্রিভাল এনশিওর করা, বিজনেস কন্টিনিউটি এনশিওর করা, ডিজাস্টার রিকভারি এনশিওর করা। So these are certain generalized standard need of an organization, any organization that is IT enabled. So এই ক্ষেত্রে কোভিড কন্ট্রোল অফ বিজনেস, কন্ট্রোল অবজেক্টিভস অফ ফর বিজনেস ইনফরমেশন অ্যান্ড রিলেটেড টেকনোলজি, এই ফ্রেমওয়ার্কটা হ্যাজ গট চ্যাপ্টার্স
অ্যান্ড পয়েন্টস, এটা হচ্ছে কোভিড যখন বলছি এটাকে ধরে নিতে পারেন একটা বইয়ের মতো, যার মধ্যে নানান চ্যাপ্টার আছে। চ্যাপ্টারের মধ্যে একটা আছে হচ্ছে গেছে অ্যাক্সেস কন্ট্রোল সিকিউরিটি, একটা চ্যাপ্টার আছে হচ্ছে গেছে স্টোরেজ এফিসিয়েন্সি, একটা চ্যাপ্টার হচ্ছে গিয়ে রিট্রিভাল ব্যাকআপ এন্ড রিট্রিভাল বা রেস্টোরেশন, একটা চ্যাপ্টার আছে বিজনেস কন্টিনিউটি, একটা চ্যাপ্টার আছে হচ্ছে গিয়ে অপটিমাইজেশন অফ সিস্টেম অ্যাসেট ইউজেস, একটা সিরিজ আছে হচ্ছে গিয়ে অ্যাসেট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। সো এইরকম কতগুলো চ্যাপ্টারের ভিতরে there are certain standards or suggestions or requirements যে যদি আমার স্টোরেজ অপটিমাইজেশন দেখতে হয় তাহলে আমাকে 85% স্টোরেজ অকুপাই করে গেলে নোটিফিকেশন দিতে হবে এবং 90% হওয়ার আগে অ্যাকশন নিতে হবে টু ইনক্রিজ দ্য স্টোরেজ অর রিডিউস দ্য কন্টেন্ট, অপটিমাইজ ইট, মেক মানে অলওয়েজ 10% অ্যাভেলেবল ফ্রি স্পেস রাখতে হবে। সো দিস ইজ আ স্ট্যান্ডার্ড ব্যাক উইথ প্রসেসেস অ্যান্ড আ ডিরেকশন, যেটা কোভিড ফ্রেমওয়ার্কের ভিতরে ইনবিল্ট অবস্থায় আসবে। তাহলে এই জিনিস যদি এনশিওর করা হয়, এরকম যদি ম্যানেজ করা হয়, তাহলে বিজনেসের যে মেজর কমন রিস্ক, বিজনেসের যে মেজর কমন অবজেক্টিভ, দ্যাট গেটস ফুলফিলড। সো দ্যাট ইজ ওয়ার দিস অ্যালাইনমেন্ট কামস ইনটু দ্য পিকচার। ওকে, এখন এটা সাধারণত কমপ্লায়েন্স অ্যাচিভ করতে হেল্প করে, রিস্ক ম্যানেজমেন্টে হেল্প করে, পারফরমেন্স মনিটরিং এ হেল্প করে। সো এর বেসিক, যদি আমি বেসিক ভাগে ভাগ করি, তাহলে দিজ আর দ্য বেসিক ডেলিভারেবলস, যে কমপ্লায়েন্স, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড পারফরমেন্স মনিটরিং। So this is COVID, Control Objective of Information and Related Technology. It's a framework, a worldwide popular framework. আরেকটা ফ্রেমওয়ার্ক হচ্ছে গিয়ে ITIL, Information Technology Infrastructure Library. This is another framework. এই ফ্রেমওয়ার্কটা ইজ মোর অ্যাবাউট, যেমন কোভিড এর ক্ষেত্রে COBIT, এইটার ক্ষেত্রে দ্যাট ইজ মোর অ্যাবাউট নট হার্ডওয়্যার, দ্যাট ইজ মোর অ্যাবাউট অ্যাপ্লিকেশন কন্ট্রোলস। অ্যাপ্লিকেশন আর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি? অ্যাপ্লিকেশনস, যখন আমরা অ্যাপ্লিকেশন বলি, এনি স্মল অর লার্জ সফটওয়্যার দ্যাট হেল্পস অপারেট আ বিজনেস আর অ্যাপ্লিকেশনস। কোভিড নিয়ে একটা কোশ্চেন করতে পারি স্যার? প্লিজ বলেন জুবাইর। স্যার যেটা হচ্ছে কোভিডটা, তো আসলে আমি আসলে ততটা মানে ভালো বুঝি না, যার কারণে স্যার কোশ্চেনটা করা হয়তো ভুল হতে পারে। স্যার যেমন হচ্ছে, যেমন আপনি বলেন স্টোরেজ ম্যানেজমেন্ট বা স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারটা যেটা, হ্যাঁ, তো এইখানে আমার রিঅর্ডার যখন 80% বা 85% আবার হলো পয়েন্ট আসলো, তো এখান থেকে কি সোর্স গুলো আইডেন্টিফাই করে এখান থেকে ওয়ার্ক অর্ডার বা কার থেকে স্টকটা পাবো, কিভাবে ম্যানেজ করবো, ওই ধরনের ইস্যু গুলা কি সলভ করতে পারি কিনা? যেমন আরেকটা জিনিস আছে না, মনিটরিং, যে আমি আমার বাজেট কি ছিল, অ্যাকচুয়ালি কি হয়েছে, কি কি ডিফারেন্স, কিভাবে সলভ করা যাবে, ভ্যারিয়েন্স অ্যানালিসিস কি? অ্যানালাইসিস, তো ওইগুলা কি স্যার আমি এখান থেকে পাবো কিনা স্যার? সরি জুবাইর, মাই অ্যাপোলজিস, আমি বোধহয় ভুল ডিরেকশনে বলে ফেলছি, মানে আমি বুঝাইতে পারি না এই জিনিসটা। আমি আপনার এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। আপনি যে কথাটা বলতেছেন, ওই আমি যখন স্টোরেজ ম্যানেজমেন্ট বলছি, স্টোরেজ ম্যানেজমেন্ট আমার ক্লিয়ার করা দরকার ছিল। ইট ওয়াজ নট অ্যাবাউট ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইট ওয়াজ নট অ্যাবাউট প্রোডাক্টের ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইট ওয়াজ অ্যাবাউট আমার সিস্টেমের ভিতরে, ইনফরমেশন সিস্টেমের ভিতরে যে হার্ড ডিস্ক আছে, স্টোরেজ আছে, তার ভিতরে যে ডেটা আছে, সেটা যদি ফুল হয়ে যায়, স্টোরেজ যদি দেখা যায় ফুল হয়ে গেছে, তখন কি হবে? সিস্টেম ইন্টারাপ্টেড হবে। সো ওই স্টোরেজের কথা আমি, ইটস নট ওয়্যারহাউজিং, ওকে, ইটস নট বিজনেস অ্যাপ্লিকেশন, ইটস মোর গভর্নেন্স। যখন বলছি এটা আইটি গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আবার আইটি সিস্টেমের গভর্নেন্স, আইটি সিস্টেমের ম্যানেজমেন্ট, যে আইটি সিস্টেমের স্ট্যান্ডার্ড গুলাকে সেট করা। ইটস নট বিজনেসের স্ট্যান্ডার্ডকে সেট করা। আপনি যেটা বলছেন দ্যাটস এ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোশ্চেন, SCM কোশ্চেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোশ্চেন, যেখানে কিনা আমি রিঅর্ডার লেভেল ঠিক করব, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ঠিক করব, আমি নোটিফিকেশন করব, আমি বলবো যে সোর্সিং যেগুলো এফিসিয়েন্ট সোর্সিং, এটাকে বলে সেসপা, সাপ্লায়ার ইভ্যালুয়েশন এন্ড পারফরমেন্স অ্যাপ্রেজাল। হ্যাঁ, যে আমি কি করে সাপ্লায়ার ইভ্যালুয়েট করব, যে আমি কি করে আমার প্রত্যেকটা ডেলিভারি লজিস্টিক্স অ্যান্ড স্টোরেজ পারফরমেন্স ইভ্যালুয়েট করব। সো দোজ আর ডিফারেন্ট সাবজেক্টস, those are supply chain management subjects. What we are discussing as framework is IT systems framework. ওকে, ইনফরমেশন সিস্টেমের ভিতরে যখন আমি স্টোরেজ বলতেছি, আই এম রেফারিং টু অ্যাকচুয়ালি এই যে আমার ল্যাপটপটা ইউজ হচ্ছে অথবা একটা সার্ভার ইউজ হচ্ছে, সার্ভারের ভিতরে যে স্টোরেজ ক্যাপাসিটি আছে, আমরা বলি না এত টেরাবাইটের হার্ড ডিস্ক, এত গিগাবাইটের এই জিনিস, এই স্টোরেজটা নিয়ে কথা বলছি। এই স্টোরেজটা যদি ফুল হয়ে যায়, তাহলে তো আমি ডেটা ইনপুট করতে পারবো না, আমার ERP তো চলবে না, তখন গিয়ে বিজনেস ইন্টারাপ্টেড হবে। কিন্তু সেই জন্য এটা তো একটা সিকিউরিটি রিস্ক, এটা একটা বিজনেসের রিস্ক হয়ে যাবে। এইটাকে ম্যানেজ করার জন্য there is a governance process. It's not limited to storage. It is connectivity, storage, security, access,
এটার জন্য হচ্ছে গিয়ে ওই যে বললাম ডিজাস্টার রিকভারি প্ল্যান, বিজনেস কন্টিনিউটি, এগুলি বিভিন্ন অ্যাসপেক্টে যাতে আইটি সিস্টেমস আনঅ্যাভেলেবল না হয়ে যায়, ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ না হয়, তার যাতে আম, কি কি একটা হচ্ছে গিয়ে কনফিডেন্সিয়াল, তার যাতে কনফিডেন্সিয়ালিটি কম্প্রোমাইজ না হয়, সেটি এনশিওর করার জন্য দিজ আর দ্য গভর্নেন্স প্রসেসেস, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। জুবাইর, আমি ক্লিয়ার করতে পারছি? ওকে, থ্যাংক ইউ স্যার। আর পারফরমেন্স মনিটরিংটা হচ্ছে কি একটু শেয়ার করবেন স্যার? সিস্টেমস এর সেম জিনিস, ইটস নট বিজনেস পারফরমেন্স মনিটরিং। বিজনেস পারফরমেন্স মনিটরিং আমরা কিসে দিয়ে করি? রিমেম্বার, আমরা বলছিলাম এমআইএস, এর আগে আলোচনা করেছি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম, ইআইএস, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম বা এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। সো বিভিন্ন লেয়ারে আমরা পারফরমেন্স মনিটর করি, মেজার করি, দোজ আর সিস্টেমস, বিজনেস সিস্টেম, যেগুলোতে আমরা বিজনেস পারফরমেন্স মনিটর করি। আর গভর্নেন্স বা ফ্রেমওয়ার্ক আমাদের করছে কি আইটি সিস্টেমের পারফরমেন্স, যেই রেসপন্স টাইম হওয়ার কথা সেই রেসপন্স টাইম আছে কিনা, যে পরিমাণ স্পিড ইন্টারনেটের হওয়ার কথা ইন্টারনেটের স্পিড আছে কিনা, যে পরিমাণ ডাটা রাখতে পারার কথা রিট্রিভাল করতে পারে সেটা করতে পারছি কিনা এই স্ট্যান্ডার্ড এগেইনস্টে, দ্যাট পারফরমেন্স ওকে, ওকে, মনিটরিং। থ্যাংক ইউ স্যার। ওকে, গ্রেট, নো প্রবলেম। আচ্ছা, দেন লেটস গো টু আইটিআইএল। আইটিআইএল যেটা বললাম, ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি। আই ওয়াজ ডিসকাসিং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার উইদিন ইনফরমেশন সিস্টেম। When we say information system, it actually encompasses both. একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, হচ্ছে all the hard components, যেটাকে টোকা দিলে আওয়াজ করে, হ্যাঁ, that is computer hardware, the machine, the network cables, the router, হ্যাঁ, the storage system, এগুলি সব হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারের পার্ট। নেটওয়ার্ক, এগুলি ম্যানেজ করা হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, এবং এগুলার সিকিউরিটি, এগুলার অপটিমাইজেশন, পারফরমেন্স, দিস আর অল ইনফ্রাস্ট্রাকচার ইস্যু। বাট আরেকটা বড়, এগুলি কেন আমরা ইউজ করি, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করি কেন? টু কিপ দ্য অ্যাপ্লিকেশনস আপ অ্যান্ড রানিং ইন রাইট এফিসিয়েন্সি। অ্যাপ্লিকেশনস কি জিনিস? অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে যেটা দিয়ে আমি ডিসিশন নেই, যে ডিসিশন মেকিং সফটওয়্যার, যেটাতে আমি ডেটা ক্যাপচার করি, সফটওয়্যার ইআরপি। আমি এটাকে বলে আমরা সাধারণত কি করি, দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং, আর একটা বলি ডিসিশন মেকিং। দুই ধরনের অ্যাপ্লিকেশন। ট্রানজাকশন প্রসেসিং এর জন্য আমি ইনভয়েসিং অ্যাপ্লিকেশন, বিলিং অ্যাপ্লিকেশন ইউজ করছি, দ্যাটস অ্যান অ্যাপ্লিকেশন, transaction processing application. And there are decision making applications. আমার ইআরপি থেকে বড় অ্যানালাইসিস আসছে, অ্যাকাউন্ট থেকে আমি রিপোর্ট, অ্যাকাউন্ট থেকে সফটওয়্যার থেকে রিপোর্টও পাচ্ছি, নট অনলি ট্রানজাকশন, রিপোর্ট পাচ্ছি, রেশিও অ্যানালাইসিস পাচ্ছি। সো দোজ আর ডিসিশন মেকিং। সো অ্যাপ্লিকেশন হচ্ছে কি দ্য সফটওয়্যার কম্পোনেন্ট, যেটা ভার্চুয়ালি এক্সিস্ট করে, দ্যাটস আ লজিক্যাল এন্টিটি। সফটওয়্যার কি আমি ফিজিক্যালি কোথাও ইয়ে করতে পারি, হোল্ড করতে পারি? Physically we cannot hold. It always gets stored or transferred through a hardware media, because it's a logical entity, it's not a physical entity. এটা টোকা দিলে আওয়াজ করে না, right? So that is application. So application and infrastructure, two vital components of, or two vital division within the information system domain. Now ITIL, কি করে, Information Technology Infrastructure Library, focuses more on IT service management and operational excellence. When we say IT service management and operational excellence, it includes the management of all these IT infrastructure, এবং আমি বললাম সিকিউরিটি অ্যান্ড অপটিমাইজেশন, পারফরমেন্স ম্যানেজ করা হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারের কাজ। সো সেই রিলেটেড স্ট্যান্ডার্ডস, প্রসেসেস, পলিসিস, এই জিনিসগুলো এই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে, এই জিনিসগুলো এই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে, আইটিআইএল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে। ওখানে নানান রকমের স্ট্যান্ডার্ডস ডিফাইন করা থাকে, যে ওকে দিস নিডস টু বি চেকড কোয়ার্টারলি, দিস নিডস টু বি চেকড মান্থলি, দিস নিডস টু বি অ্যাড্রেস, যদি এরকম পাওয়া যায় তাহলে এটা অ্যাড্রেস করতে হবে, ওরকম পাওয়া গেলে এটা অ্যাড্রেস করতে হবে। So, এই ধরনের জিনিস আইটিআইএল এ ডিফাইন করা থাকে। এর মধ্যে এটা থাকে হচ্ছে কি বেস্ট প্র্যাকটিস কিছু দেওয়া থাকে, হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস অফ চেকিং যে সিকিউরিটি এনশিওর্ড আছে কিনা বিভিন্ন জায়গায়। এন্ড পয়েন্ট সিকিউরিটি, সিকিউরিটি আবার অনেক রকমের হয়, হ্যাঁ, আমরা কখনো বলি এন্ড পয়েন্ট সিকিউরিটি। এন্ড পয়েন্ট সিকিউরিটি হচ্ছে একদম ল্যাপটপ বা ডেস্কটপ এন্ডে, ইউজার যেখানে করছে মোবাইল এন্ডে, ওখানে সিকিউরিটি আছে কিনা, সেন্ট্রাল সিকিউরিটি আছে কিনা, নেটওয়ার্কে সিকিউরিটি আছে কিনা, যেটাকে আমরা বলি হচ্ছে কি ট্রানজিট সিকিউরিটি। মানে আমরা বলি হচ্ছে কি ইনফরমেশন অ্যাট রেস্ট, ইনফরমেশন ইন ট্রানজিট। সো এই ইনফরমেশন অ্যাট রেস্ট সিকিউর কিনা, ইনফরমেশন অ্যাট ট্রানজিট, ইন ট্রানজিট সিকিউর কিনা। সো এই যে বিভিন্ন জায়গায় এখন ইনফরমেশন ইন ট্রানজিট সিকিউর কিনা চেক করার জন্য, রেগুলারলি মনিটর করার জন্য, হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিসেস। অর্থাৎ কোন অর্গানাইজেশন যখন একটা জিনিস খুব ভালো করে, খুব ভালো করে প্র্যাকটিস করে, ওটাতে রেজাল্টটা খুব বেটার অ্যাচিভ হয়, মোর এফিসিয়েন্ট হয়, তখন কি কল ইট বেস্ট প্র্যাকটিস।
ওই বেস্ট প্র্যাকটিসটাকে সারা পৃথিবীতে অন্যান্য অর্গানাইজেশনের জন্য ছড়ায় দেওয়ার পিছনে এই ফ্রেমওয়ার্কের একটা ভূমিকা থাকে। কারণ ফ্রেমওয়ার্কে যখন বেস্ট প্র্যাকটিস গুলো সাজেস্টেড থাকে, তখন অটোমেটিক্যালি যে কোম্পানির অত ভালো আইটি হেড নাই, অত ব্রিলিয়েন্ট আইটি টিম নাই, they also get to kind of know about the best practices and apply that in their business, in their IT, and become more efficient. So these are the benefits of ITIL or any framework, in fact, যে কোনো ফ্রেমওয়ার্কের জন্য। এছাড়াও অনেক ফ্রেমওয়ার্ক আমরা দেখি, যেমন আইএসও ফ্রেমওয়ার্ক দেখি। আইএসও যেমন এখানে আমরা দেখছি আইসি 38500, আর একটা খুব কমন আইএসও ফ্রেমওয়ার্ক ফর আইটি হচ্ছে আইএসও 27001, which relates to IT security framework, information technology, information IS security, information system security। হ্যাঁ, এটা যেমন আইএসও 38500। এরকম বেশ কিছু আইএসও সার্টিফিকেশন আছে, আইএসও কোড আছে, যেগুলোতে এরকম আইটি রিলেটেড ফ্রেমওয়ার্ক আছে। এটা যেমন হচ্ছে কর্পোরেট গভর্নেন্স অফ আইটি, অর্থাৎ আইটিতে কি ধরনের এমপ্লয়ি থাকবে, কি ধরনের স্কিল সেট থাকবে, কি ধরনের কি বলে প্রসেস থাকবে, এগুলো ডিফাইন করা। আবার 27001 যেটা বললাম, 27001, এইটাতে আবার ডিফাইন করা থাকে যে কি ধরনের সিকিউরিটি চেক থাকবে, কি ধরনের সিকিউরিটি মেজার থাকবে, মিনিমাম রিকোয়ারমেন্ট কি থাকবে, সিকিউরিটি মেনটেন করার জন্য বেস্ট প্র্যাকটিস কি থাকবে। দ্যাট ইজ অলসো আ গুড ফ্রেমওয়ার্ক। এছাড়া এই এনআইএসটি ফ্রেমওয়ার্ক, এইটা সাধারণত যেটা হয় যে ক্লাউড সার্ভিস গুলো, এখন যে আমরা ক্লাউড সার্ভিস আছে সেইখানে কি করে সাইবার সিকিউরিটি গভর্নেন্স করা যায়, যে ওই ক্লাউড সার্ভিস গুলো স্পেশালি আর কি, অন্যান্য জন্য হয় বাট ক্লাউড সার্ভিসে স্পেশালি মোর ফোকাস, যে কি করে সিকিউরিটি, বিকজ দ্যাট স্টেজ অন দ্য ক্লাউড, দ্যাট স্টেজ অন দ্য ইন্টারনেট, পাবলিক ইন্টারনেট, তো এটা সিকিউরিটি ইজ এ বিগ কনসার্ন। ওই সিকিউরিটি কিভাবে এনশিওর করা যায় সেই রিলেটেড ফ্রেমওয়ার্ক গুলো থাকে হচ্ছে এনআইএসটি ফ্রেমওয়ার্ক। সেরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, ড্যান বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, সিএমএমআই 3 from সিএমএমআই 5 বলে ফ্রেমওয়ার্ক আছে, সিক্স সিগমা ফ্রেমওয়ার্ক আছে। So there are many frameworks that exist in IT, that exist in different other disciplines. But frameworks as a whole helps us do better, perform better, যার ফলে আইটি সিস্টেমস এর এবং আইটি ম্যানেজমেন্টের পারফরমেন্স এনশিওর করা যায়। বোঝা গেছে? কোনো কোশ্চেন কারো? ওকে, থ্যাংক ইউ। সাধারণত গভর্নেন্স করতে গিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগে একবার ব্রিফলি মেনশন করেছিলাম, যে আইটি গভর্নেন্স ইজ এ ম্যানেজমেন্ট অফ প্রসেসেস, পলিসিস, স্ট্যান্ডার্ডস, ফ্রেমওয়ার্কস, রাইট? সো এই গভর্নেন্সটা জন্য নিশ্চয়ই কিছু ডিসিশন মেকিং লাগে ইভেনচুয়ালি, যে ওকে গভর্নেন্স আমি যখন করছি, তো পলিসি একটা আছে, পলিসিটা কি আসলে ইন ফেভার অফ অর্গানাইজেশনাল গোল অ্যাক্ট করতেছে অ্যাক্টিভলি, নাকি এটা আসলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারতেছে না, বিকজ দেয়ার আর সার্টেন ল্যাকিংস। Someone has to oversee that, someone has to monitor that, right? Someone has to monitor that and oversee that. Right, just okay, someone has to monitor that and oversee that. So ওটা সাধারণত গভর্নেন্সটা বিভিন্ন লেয়ার হয়। আমি যেটা বলছিলাম, পলিসি কারা অ্যাপ্রুভ করে, কারা মনিটর করে, কোম্পানির স্বার্থটা দেখে বোর্ড অফ ডিরেক্টরস, then the board. So the board of directors oversees IT alignment with corporate strategy. অর্থাৎ আমার কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে অর্গানাইজেশন লেভেল স্ট্র্যাটেজি। আচ্ছা, বিজনেস স্ট্র্যাটেজি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য কি জানেন? কেউ বলতে পারবেন? আমি কালকে আলোচনা করেছিলাম যে স্ট্র্যাটেজি সাধারণত খুব ফান্ডামেন্টাল লেভেলে অনেক রকমের স্ট্র্যাটেজি হয়, হ্যাঁ, গ্রোথ স্ট্র্যাটেজি হয়, অনেক রকমের স্ট্র্যাটেজি হয়, বাট কর্পোরেট স্ট্র্যাটেজি এবং বিজনেস স্ট্র্যাটেজি এই দুটোর মধ্যে পার্থক্য কি? কর্পোরেট স্ট্র্যাটেজির পার্ট হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। ট্রু, ইউ আর রাইট জুবাইর, বাট যদি একটু জাস্ট এক্সাম্পল অথবা একটু আরেকটু ফ্লেশ আউট করতে পারতেন, what is included in, what is the focus of corporate strategy, what is the focus of business strategy? বিজনেস স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি বিজনেসটাকে কিভাবে বুস্ট আপ করতে পারবো, আমি কোথায় এক্সপান্ড করব, কোথায় আমি ক্লোজ শাট ডাউন করব, এইসব ইস্যু নিয়ে আমি কাজ করব। আর কর্পোরেট স্ট্র্যাটেজি তো স্যার সবগুলা উইং নিয়ে আমি ডিসাইড করব। Okay, any different opinion? অন্য কারো? Okay, if not, let me clarify. আপনি বিজনেস যেটা স্টাডি, বলছেন স্যার বিজনেস, সবগুলো উইং নিয়ে করব, ট্রু। কর্পোরেট স্ট্র্যাটেজির ক্ষেত্রে দিস ইজ ট্রু, ওকে, যে corporate strategy encompasses every function of the organization. Business strategy actually focuses more on the business functions. Yes, it is true. It is true. At the same time, এই দুজনের ফোকাস এরিয়াতে দুটো ডিফারেন্স আছে।
ফোকাস এরিয়াতে বা ডেলিভারেবলে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? Corporate strategy is more about transformation, is more about transforming an enterprise or an organization from one level to another, from one efficiency level to another efficiency level, from one business performance, একদম টপ লাইনে business performance level to another business performance level। যখন কর্পোরেট স্ট্র্যাটেজিতে আমরা কাজ করি, আমরা যখন ভিশন বলি যে লং টার্ম অবজেক্টিভ উইচ ইজ স্মার্ট, তখন আমরা একটু আগে আমি যেটা বলছিলাম যে বাই 2028 we want to be one of the top 3 players in so and so industry by diversifying our product presentation and presence, enhancing presence across Bangladesh। যখন আমি এই কথাটা বললাম, this is a vision statement which is specific, measurable, achievable, realistic, time driven, time bound। So এই যে স্মার্ট একটা লং টার্ম অডিশিয়াস বড় একটা গোল বললাম, it is a vision and this is a corporate vision because this is transforming the company from one level to another level, to a higher level, যেটার মধ্যে সব ডিপার্টমেন্টের কাজ আছে। সুতরাং এই স্ট্র্যাটেজিটা যখন আমরা করতেছি, স্ট্র্যাটেজিক ভিশন যখন দিচ্ছি এবং স্ট্র্যাটেজিটা যখন ফর্মুলেট করছি, এইটার মধ্যে আইটিরও কাজ আছে, এইচআর এরও কাজ আছে, রিক্রুটমেন্ট, এটার মধ্যে বিজনেসের ইউনিটগুলোর কাজ আছে, এটার মধ্যে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ আছে, কি করে দে উইল এক্সপান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্রস দ্য কান্ট্রি, এটার মধ্যে কমার্শিয়াল প্রকিউরমেন্টের কাজ আছে, দে উইল ওয়ার্ক অন সোর্সিং, প্রোডাকশনের কাজ আছে, দে উইল ওয়ার্ক অন প্রোডাকশন ক্যাপাসিটি, কোয়ালিটি, প্যাকেজিং, ডাইভার্সিফিকেশন। So সবার কাজ। Now, when it is business strategy is more short to mid term। তাই বলে এটা ট্যাকটিক্স না, স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স এক জিনিস না। স্ট্র্যাটেজি এগেইন ইজ ট্রান্সফরমেশন, বাট সেটার ফোকাসটা ইজ নট কর্পোরেট লেভেল ট্রান্সফরমেশন যে একদম কোম্পানি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাবে। ইট ইজ মোর অ্যাবাউট, আমি এই উদাহরণের সাথে অ্যালাইন করি, এটার ভিতরে বিজনেস স্ট্র্যাটেজি, ইউ আর রাইট, ইটস পার্ট অফ দ্য কর্পোরেট স্ট্র্যাটেজি। যদি আমি বিজনেস স্ট্র্যাটেজি চিন্তা করি যে আমার মার্কেটে যদি আমার মার্কেটে যদি এই প্রোডাক্টের মার্কেট শেয়ার যদি বাড়াইতে হয়, তাহলে আই হ্যাভ টু উইন ওভার কম্পিটিশন। এখন when I have said by diversifying আমার প্রোডাক্ট পোর্টফোলিও অ্যান্ড by enhancing presence, তার মানে এই জায়গায় আমাকে আমার কম্পিটিশনের উপরে নিশ্চয়ই জিততে হবে। কম্পিটিশনের উপরে জেতা মানে কি? আমার একটা কম্পিটিটিভ এজ তৈরি করতে হবে, আমার একটা অ্যাডভান্টেজ তৈরি করতে হবে ওভার আদার্স। এই অ্যাডভান্টেজটা আমরা দুই ভাবে তৈরি করি, একটাকে আমরা বলি ভ্যালু লিডারশিপ, আর একটাকে বলি কস্ট লিডারশিপ ফোকাস। ভ্যালু লিডারশিপ হচ্ছে গিয়ে, সরি আমি একটু ডিফারেন্ট আলোচনায় চলে গেছি, বাট আই থিঙ্ক দিস কনসেপ্ট উইল বি রিয়েলি হেল্পফুল ইন ইউর লাইফ। এই কনসেপ্টের ক্ল্যারিটি গুলা একটু ট্যানজেন্ট একটু ডিফারেন্ট আলোচনায় চলে গেছি। যেটা হচ্ছে যে এই বিজনেস স্ট্র্যাটেজিতে এই যে দুইটা লিডারশিপ, মানে দুইটা ওয়ে পাথ অ্যাপ্রোচ বলা হয়, দুইটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে ভ্যালু অ্যাপ্রোচ, একটা হচ্ছে কস্ট অ্যাপ্রোচ। এটাকে বলি আমরা যে অ্যাচিভিং টার্গেটিং ভ্যালু লিডারশিপ, আর একটা হচ্ছে টার্গেটিং কস্ট লিডারশিপ। অর্থাৎ আমি আমার কম্পিটিশনের থেকে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টে আগায় যাব, ইটস নট কর্পোরেট লেভেলে, প্রোডাক্ট লেভেলে বলতেছি, একটা প্রোডাক্টে তার চেয়ে আমি বেশি সেল করতে পারবো কি করলে? আমি এই প্রোডাক্টটা তৈরি করি, এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করি, সে কথার কথা 5,000 টাকায়, 5,000 টাকায় মার্কেটে বিক্রি হয়। না, আমার কম্পিটিশন তার এই প্রোডাক্টটা এটাও 5,000 টাকায় বিক্রি করে, আমিও 5,000 টাকায় বিক্রি করি। আমার কস্ট সে 4,000 টাকা, আমি 1,000 টাকা প্রফিট করি, কম্পিটিশনের কস্টও 4,000 টাকা। এবং প্রাইসে আমরা ইচ্ছে করে মারামারি করতে পারি, আমি এটা 5,000 টাকার জায়গায় 2 দিন পরে কমাই, এটাকে করলাম হচ্ছে 4,950 টাকা, আমার কম্পিটিশনে 4,950 টাকা করবে, আমি 900 টাকা করবো, সেও 900 টাকা করবে, আমি 800 টাকা করবো, সে 750 টাকা করবে। বাট এই প্রাইস পরে গিয়ে গিয়ে আমরা একসময় 4,000 টাকা পৌঁছায় যাবো, তারপর আর ব্যবসা করতে পারবো না। সো প্রাইস দিয়ে কখনো কম্পিটিশন করা খুব টাফ, ডাইরেক্ট কম্পিটিশন করা টাফ, সাস্টেইনেবল না, কম্পিটিটিভ এজ করা। তাহলে আমরা কি করি? দুইটা অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে ভ্যালু লিডারশিপ, একটা কস্ট লিডারশিপ অ্যাপ্রোচ। ভ্যালু লিডারশিপ অ্যাপ্রোচে আমি এই প্রোডাক্টটাই যদি এমন ভাবে তৈরি করি যে এটার ফিনিশিং, এটার প্যাকেজিং, এটার পারফরমেন্স, অথবা এটাতে যে ওয়ারেন্টি যে পরিমাণ দেই, তাতে আমার কম্পিটিশনের প্রোডাক্টের চেয়ে কাস্টমারের কাছে এইটা বিকামস মোর ভ্যালুয়েবল। প্রাইস একই, বাট এইটার ভ্যালু তার কাছে অনেক বেশি। সে
5,000 টাকার জায়গায় এটা যদি আমি 6,000 টাকাও বিক্রি করি, প্রবাবলি দে উইল পারচেজ ইট, স্টিল পারচেজ ইট। তার মানে আমার এই প্রোডাক্টের পারসিভড ভ্যালু টু দ্য কাস্টমার ইজ 6,000 টাকা। তার মানে আমি 1,000 টাকা অ্যাডভান্টেজে আছি। তাইলে আমি আমার কম্পিটিশনের চেয়ে আমার প্রোডাক্টটা বেশি বিক্রি করতে পারবো। এটাকে বলে ভ্যালু লিডারশিপ। তো এই ভ্যালু লিডারশিপ ক্রিয়েট করাটা ইজ এ স্ট্র্যাটেজি, ইজ এ বিজনেস স্ট্র্যাটেজি। আরেকটা লিডারশিপ বললাম কি অ্যাপ্রোচ বললাম কি কস্ট লিডারশিপ। আমার কম্পিটিটরও 4,000 টাকায় তৈরি করে, আমিও 4,000 টাকা তৈরি করি। সামহাও আমি বেটার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বেটার লজিস্টিক্স ম্যানেজমেন্ট, বেটার এফিসিয়েন্সি করে আমি নিয়ে আসলাম যে আমি 3,600 টাকায় প্রডিউস করতে পারি 4,000 টাকা জায়গায়। সো আমার কস্ট আমার কম্পিটিশনের চেয়ে, ইন্ডাস্ট্রির চেয়ে 400 টাকা কম। এবং এটা করার জন্য আমি ভলিউম বাড়াই নিলাম, কারণ আমি ধরে নিলাম আমি এমন কিছু একটা করবো কস্ট কমায় যেটা দিয়ে আমি মার্কেটে বেশি বিক্রি করতে পারবো আমার কম্পিটিশনের চেয়ে। সুতরাং আমি ভলিউমও অ্যাডজাস্ট করলাম, যার ফলে আমার কস্ট কমাইতে সুবিধা হলো। সো এটা চিকেন অ্যান্ড এগ সিচুয়েশন। বাট সামহাও আমি স্ট্র্যাটেজিটা নিলাম, স্ট্র্যাটেজি নিয়ে কস্ট কমাই নিয়ে আসলাম। আমার তাতে আমার লাভ কি? আমাকে প্রাইস কমাই দিব না, আমি যে 400 টাকা বাঁচালাম, এই 400 টাকা আমি মার্কেটিং এ এক্সপেন্ড করবো, আমি চ্যানেল ইনসেন্টিভাইজেশন স্পেন্ড করবো। when we invest in channel incentivization, যে এইটা যে দোকানিরা বিক্রি করে সেই দোকানকে আমি প্রফিট বাড়াই দেবো, তাহলে কি হবে? দোকান কি আমার প্রোডাক্ট বেশি পুশ করবে না তার লাভের জন্য? সো দ্যাট ওয়ে আই ক্রিয়েট এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সো এটা একটা এক্সাম্পল বললাম, বাট কস্ট লিডারশিপের আরো অনেক রকমের অ্যাপ্লিকেশন হয়। সো দিস আর দ্য টু অ্যাপ্রোচেস ইন বিজনেস স্ট্র্যাটেজি, কস্ট লিডারশিপ অ্যান্ড ভ্যালু লিডারশিপ। এই পার্টটুকুকে আমরা বলি বিজনেস স্ট্র্যাটেজি। আর কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে কি? Transforming the result of a corporate or an entity from one stage to another. That is corporate strategy. বোঝা গেছে কর্পোরেট স্ট্র্যাটেজি আর বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য কি? জি স্যার। সো এইবার আসি, আমরা যখন বলতেছি যে বোর্ড অফ ডিরেক্টর তাহলে কি করে, যে একই অ্যালাইনমেন্ট উইথ কর্পোরেট স্ট্র্যাটেজি। দেখেন বিজনেস স্ট্র্যাটেজি বলে নাই, কর্পোরেট স্ট্র্যাটেজি বলছে। কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে কি ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা জায়গা থেকে একটা জায়গায় কোম্পানি মুভ করতে চাচ্ছে, একটা লেভেল থেকে একটা লেভেলে। তার মানে ওখানে নিশ্চয়ই আইটিরও রোল আছে, এইচআর এর রোল আছে। So, ওই জায়গায় অ্যালাইনমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাচিভ দ্যাট অবজেক্টিভ। সো দ্যাট এই জন্য বোর্ড অফ ডিরেক্টর ওইটা ইনশিওর করবে। সিনিয়র ম্যানেজমেন্ট, এবার ম্যানেজমেন্টে চলে আসছে, এনশিওরস আইটি সাপোর্টস বিজনেস নিডস। আইটি যারা সাপোর্ট করে সমস্ত বিজনেস নিডকে, এটা ম্যানেজমেন্ট এক্সিকিউশনের পার্ট, রাইট? সেখানে আইটি তার ফাংশন অনুযায়ী যাতে সবসময় বিজনেসের যে নিড গুলো আছে সেটাকে যেন সাপোর্ট করতে পারে, এখানে আইটি প্লেজ দ্য রোল অফ এ সাপোর্ট ফাংশন মোর অ্যান্ড এনেবলার মোর। স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে গিয়ে উপরের দিকে, যখন আমার কর্পোরেট স্ট্র্যাটেজিকে সাপোর্ট করতে হবে আইটিকে, তখন আইটি বিকামস দ্য স্ট্র্যাটেজিক পার্টনার, পার্টনার অফ দ্য স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ। দেন কামস হচ্ছে গিয়ে আইটি স্টিয়ারিং কমিটি। এইটা আমাদের একটু অ্যাডহক, টেম্পোরারি, বিভিন্ন প্রজেক্টের কারণে। সে আমি এখন এসএপি ইমপ্লিমেন্ট করবো, সো ইটস এ ট্রান্সফরমেশনাল আইটি ইনিশিয়েটিভ। কিন্তু এটা করতে গিয়ে এই যে এসএপি তার ট্র্যাকে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, আমার যে 12 মাসে ইমপ্লিমেন্ট হওয়ার কথা, 1 বছরের মধ্যে 12 মাসে হচ্ছে কিনা, সার্টেন বাজেটের মধ্যে হওয়ার কথা, বাজেটে হচ্ছে কিনা, রিসোর্স কিছু এঙ্গেজ হওয়ার কথা, সেই রিসোর্স গুলো অ্যাভেলেবল কিনা, এটাও একটা গভর্নেন্স। সো এই গভর্নেন্সটা করার জন্য ওই প্রজেক্টটা যেদিন যতদিন চলতেছে, সেই 1 বছর হোক 1.5 বছর হোক, এই 1.5 বছর 1 বছরের জন্য আমি একটা স্টিয়ারিং কমিটি করলাম, যারা স্টিয়ার করবে যে কোন ডিরেকশনে যাচ্ছে এই প্রজেক্ট, যাচ্ছে কিনা, ঠিক যাচ্ছে কিনা, ঠিক পেসে যাচ্ছে কিনা। এই স্টিয়ারিং কমিটি ফর্ম করা হয়, সাধারণত দেখা যায় টপ ম্যানেজমেন্টের রিপ্রেজেন্টেশন থাকে, আইটি রিপ্রেজেন্টেশন থাকে, আইটি হেডের। সো ইটস এ ভেরি সিনিয়র লেভেল কমিটি, যে প্রজেক্টের সাধারণত প্রজেক্ট ইনভেস্টমেন্ট এরকম জিনিস যখন হয় তখন উই কাম আপ উইথ এ স্টিয়ারিং কমিটি which is an ad hoc or temporary structure. It's not a permanent structure. Okay, so these are the 3 very common ways how we execute governance, implement governance, apply governance, okay, in IT, information technology. The segregation of duties in IT, basically, definitely, এটা সবসময় বলা হয়, ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও, এইচআর এর ক্ষেত্রেও, যে you'll have to, you cannot have 2 people doing the same work unless it's a factory floor work, যে এখানে দুইজনই কলার পেস্টিং করতেছে, দুইজনই বাটন লাগাচ্ছে। ইয়েস, হইতে পারে, but there has to be segregation of duty for management employee, for a white collar employee, for IT employees, for IT functions. There has to be segregation of duty. অর্থাৎ একই কাজ দুইজন যেন না করে, রেসপন্সিবল না হয়, একই ডেলিভারি, একই আউটকামের জন্য দুইজন ইকুয়ালি রেসপন্সিবল। দ্যাট শুডন্ট বি দ্য কেস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় অনেক ক্ষেত্রে, যে কারণে আমরা বলি 4 eyes কনসেপ্ট। হ্যাঁ, যে একই জিনিস যাতে দুইজন মানুষ মিনিমাম দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখে,
তাহলে ওখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথবা ফ্রড হওয়ার চান্স কমে যায়। সো ওই জায়গায় ওইটাকেও একটা সেগ্রিগেশন অফ ডিউটি একরকম, যে দুজনের মধ্যে দুই ধরনের রেসপন্সিবিলিটি দেওয়া হয় একই বিষয়ে মেবি। সো তখন এই ফ্রড বা হতে পারে। জাস্ট গিভ মি আ সেকেন্ড, 1 মিনিট। জি। সো প্রিভেন্টস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ফ্রড, আরো অনেক কিছু হতে পারে। দেন হচ্ছে ডিভাইডস রেসপন্সিবিলিটিজ অ্যামং আইটি পার্সোনাল, মানে এটা হচ্ছে গভর্নেন্সের একটা কাজ। যে সেগ্রিগেশন অফ ডিউটি, যে গভর্নেন্স কি করে আইটির ভিতরে, উইদিন আইটি সেগ্রিগেশন অফ ডিউটি তৈরি করে, সো দ্যাট দেয়ার আর চেক এন্ড ব্যালেন্সেস, সো দ্যাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস ডিফাইন্ড, এবং একজন আরেকজনকে ঠেলাঠেলি করতে না পারে, বল পাস না করতে পারে। সো সেইটা এনশিওর হচ্ছে কিনা উইদিন অ্যান আইটি অর্গানাইজেশন, এটাও গভর্নেন্সের ওয়ান অফ দ্য ডেলিভারেশনস। ওকে, then comes IT standards, policies and procedures. Remember, আমরা প্রথমে আলোচনা করছি, তাই না? এরকম IT standards, policies, procedure কি জিনিস এবং সেটা আসলে কিরকম আছে। যেমন হচ্ছে কি স্ট্যান্ডার্ডস যখন বলতেছি তখন হচ্ছে কি স্পেসিফিকেশন, বেস্ট প্র্যাকটিস, এক্স্যাক্টলি দিস, মানে তখন আসলে ভেগ না, হাই লেভেল না, ইট ইজ ভেরি স্পেসিফিক। when we talk about standards, it says যে এই জিনিসটার অ্যাভেলেবিলিটি থাকতে হবে মাসের মধ্যে এত ঘন্টা, একদম স্পেসিফিক। এইটার রেসপন্স টাইম হ্যাজ টু বি দিস মিনিটস, দিস মাচ মিনিটস। এইটার স্টোরেজ ক্যাপাসিটি হ্যাজ টু বি এত টেরাবাইট। একদম স্পেসিফিক, যখন স্পেসিফিকেশন দেয়া থাকবে যে এখানে মিনিমাম কোয়াড প্রসেসর লাগবে, মিনিমাম প্রসেসিং ক্যাপাসিটি এত লাগবে, মিনিমাম স্পেসিফিকেশন এত লাগবে। সো দেন দিস বিকামস আ স্ট্যান্ডার্ড। যেটা আমি বলছিলাম, যুগের সাথে, সময়ের সাথে, টেকনোলজি চেঞ্জের সাথে, অর্গানাইজেশনের প্রয়োজনের সাথে, কনটেক্সটের সাথে, কম্পিটিশনের সাথে চেঞ্জ হয় ফ্রিকোয়েন্টলি, রাইট? সো এই জায়গায় সাধারণত স্ট্যান্ডার্ডস, কিছু কিছু স্ট্যান্ডার্ডস আবার আছে যারা সবসময় চেঞ্জ হয় না, যারা একটু ইনফ্রিকুয়েন্ট চেঞ্জ হয়, যারা ফ্রেমওয়ার্কের পার্ট, যেটা আমি যে ISO 27001 এর কথা বলছিলাম, রাইট? যে ইনফরমেশন সিকিউরিটি, দিস ইজ আ ফ্রেমওয়ার্ক, বাট দিস হ্যাজ গট স্ট্যান্ডার্ডস ইনবিল্ট। যখন ওই স্ট্যান্ডার্ড গুলো চেঞ্জ করতে হয়, বেস্ট প্র্যাকটিস গুলো চেঞ্জ করতে হয়, তখন তারা একটা ভার্সন রিলিজ করে ফ্রেমওয়ার্কে। সো ISO 27001 এরই অনেকগুলো ভার্সন আছে। সো এই তখন একটা ভার্সন আপডেট হবে, NIST এর ভার্সন আপডেট হবে, কোভিড ভার্সন আপডেট হবে। বাট দিস অ্যাকচুয়ালি ইনক্লুড এই ফ্রেমওয়ার্ক গুলো ইনক্লুডস স্ট্যান্ডার্ডস। সো স্ট্যান্ডার্ড হচ্ছে কি স্পেসিফিকেশন এন্ড বেস্ট প্র্যাকটিসেস, একদম ডাইরেক্ট স্পেসিফিক গাইডলাইন। পলিসিস এন্ড গাইডলাইন্স বেসিক্যালি ওই যে বলেছিলাম, হাই লেভেল ডিরেকশন, যে what needs to be done, what needs to be scoped, what needs to be taken care of, what is important, এই ডেফিনেশন গুলা থাকে হচ্ছে গিয়ে আইটি পলিসি এন্ড গাইডলাইনের ভিতরে। যে এই আইটি পলিসি গাইডলাইনটাও সাধারণত একটা রুল আকারে কাজ করে, যে ওকে এইটা করা যাবে, এটা করা যাবে না, দিস ইজ অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। বাট ওইটা একদম ওইটা অ্যাচিভ করার স্টেপস ডিফাইন করে দেয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি একদম কবে, কখন, কয়টা, এই জিনিসটা ডিফাইন করে সাধারণত দেয় না। There are exceptions. Sometimes policies become necessary কোনো অর্গানাইজেশনে, কোনো টেকনোলজি, কোনো কারণে, that will also include certain level of process information, certain level of standard information. But generally, as a concept, as a theory, policies should remain high level direction, specific থাকবে না। Then comes হচ্ছে গিয়ে আইটি প্রসিডিউরস, এবং ডেফিনেটলি পলিসিও রিভিউ করতে হয়, গভর্নেন্স লাগে, কারণ সবসময় পলিসি তো কনস্ট্যান্ট না। পলিসি হ্যাঁ ইনফ্রিকুয়েন্ট, অত ফ্রিকুয়েন্ট চেঞ্জ হবে না, ইটস ট্রু, বাট এট দ্য সেম টাইম ইটস নট এ কনস্ট্যান্ট থিং। অর্গানাইজেশনের কনটেক্সটের সাথে, পিপল আর স্ট্রাকচারের সাথে, মার্কেটের ফেনোমেনার সাথে পলিসিস উইল অলসো গেট আপডেটেড, উই নিড টু গেট আপডেটেড। সো রেগুলারলি রিভিউ করা এবং আপডেট করাটা জরুরি। দেন কামস IT procedure. Procedure হচ্ছে গিয়ে যেখানে workflow for IT tasks define করা হচ্ছে। Remember I said sequential set of activities to achieve a particular purpose or goal. তার মানে sequential set of activities. Sequential কেন? কোনটার পরে কোনটা করতে হবে, that is sequential. Set of activities, অর্থাৎ এই অ্যাক্টিভিটি করতে হবে, এই অ্যাক্টিভিটি করতে হবে, এই অ্যাক্টিভিটি করতে হবে। So set of activities.
যে প্রথমে এটা করতে হবে, প্রথমে এটা করতে হবে, তারপর এটা করতে, তারপর এটা করতে হবে। The set of activities is involved, and then this is sequential. তখন altogether this is called processes. This is called procedure. So it becomes a workflow. Workflow হচ্ছে কি কোনটার পরে কোনটা হবে, এটাকে workflow বলে। এখন যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে ইনসিডেন্ট রেসপন্স প্রসিডিউরস, অ্যাক্সেস কন্ট্রোল পলিসিস, পলিসিস না প্রসিডিউর আসলে, হ্যাঁ পলিসির ভিতরে প্রসিডিউরটা ডিফাইন থাকে অনেক সময়। সেটা কি, যেমন ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট রেসপন্স, যে কোনো একটা ঘটনা ঘটলো, কোথাও এক জায়গায় হ্যাকিং হলো, কোথাও একটা ভাইরাস অ্যাটাক করলো, দেন হোয়াট আর দ্য স্টেপস? প্রথমে হচ্ছে কি সিস্টেমটাকে কি শাটডাউন করতে হবে, সেকেন্ড স্টেপ সিস্টেমটাকে নেটওয়ার্ক থেকে আনপ্লাগ করতে হবে, থার্ড স্টেপ হচ্ছে কি সিস্টেম থেকে অন করে এবার অ্যান্টিভাইরাস চেক করতে হবে, একদম বুট করার আগেই মেমোরি চেক করে নিয়ে দেন অ্যান্টিভাইরাসটা আপডেট করতে হবে এন্ড পুরো সিস্টেম চেক করতে হবে। Maybe these are the sequential set of activities that has to be performed in that particular incident. So that's an incident response procedure. এগেইন অ্যাক্সেস কন্ট্রোল প্রসিডিউরের মধ্যে যদি কাউকে অ্যাক্সেস দিতে হয়, আমি বলছিলাম তার সুপারভাইজারকে রিকোয়েস্ট করতে হবে, আইটি ওটাকে দেখবে যে আসলে এটাকে পসিবল কিনা না, দেন হচ্ছে কি এইচআর দেখবে, ওটাকে অ্যাপ্রুভ করবে, রেকর্ড করবে, দেন সুপারভাইজারকে জানা দিবে বা ইউজারকে ডাইরেক্ট জানা দিবে ইউর অ্যাক্সেস হ্যাজ বিন এনেবলড এন্ড দিস ইজ হাউ ইউ উইল অ্যাক্সেস ইট। সো দিস ইজ আ সিকোয়েন্স অফ set of activities. So this is procedure. Clear? জি স্যার, জি স্যার। Great. স্যার একটু ইন্টারাক্ট করবো স্যার। বল প্লিজ। স্যার আপনি তো স্যার মানে আইটিতে তো স্যার অনেক অ্যাক্টিভিটি স্যার আপনার, স্যার যেমন এই পলিসি প্রসিডিউর, তারপরে যেটা স্ট্যান্ডার্ড যেটা আমাদেরকে এতক্ষণ দেখিয়েছেন স্যার, প্র্যাকটিক্যাল যে গাইডলাইন বা প্র্যাকটিক্যালি কোনো কিছু স্যার আমাদেরকে একটু দেখানো যাবে বা এক্সাম্পল ইয়ে করা যাবে? দেখানো যাবে ডেফিনেটলি, আই ক্যান, আমি জোগাড় করতে পারি। অনেস্টলি আমি লাস্ট 15 বছর আইটি থেকে দূরে, লাস্ট প্রায় 15-16 বছর আমার ক্যারিয়ার আর আইটিতে নাই। 15 বছর, 12-13 বছরের মতো। লাস্ট 12-13 বছর আমি একটু কাইন্ড অফ লিডারশিপ এন্ড ইয়েতে বিজনেসের দিকে, বাট স্টিল মানে আমি এখন আইটি নিয়ে কাজ করি না, কিন্তু আই ক্যান ডেফিনেটলি কাম আপ উইথ। ইনফ্যাক্ট আমার লাগবে না, আপনারা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করলে ইউ উইল গেট বিউটিফুল এক্সাম্পলস। জাস্ট আপনি একটু চ্যাট জিপিটি তে কোয়েরি করলে you'll get very standard beautiful examples. এখন আর মানুষ পলিসি লিখতে গিয়ে আপনি যদি ঠিক ক্লু দিতে পারেন যে এক্স্যাক্টলি আপনার অর্গানাইজেশনাল কনটেক্সট কি, আপনি কি অ্যাচিভ করার জন্য একটা পলিসি চাচ্ছেন, হোয়াট আর ইউর সেন্সিটিভিটিস এন্ড প্রায়োরিটিস, এগুলো যদি একটু কিউ দিয়ে দেন, দিস এআই পোর্টালস অ্যাকচুয়ালি ক্যান কাম আপ উইথ এক্সেলেন্ট সেট অফ পলিসি এন্ড প্রসিডিউর সাজেশনস। ইয়েস ডেফিনেটলি, আপনি ওটাকে অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্ট করবেন না, আপনি ওটাকে আবার রিভাইজ করবেন, যেখানে হিউম্যানের কাজ রিভাইজ করবেন ওটাকে more appropriate করার জন্য, but they can give you tremendously good examples. Even if you need, I can do the same search in ChatGPT and provide you some examples if you want. ওকে আমি হয়তো আরেকটু, হ্যাঁ আমি হয়তো আরেকটু বেটার দিতে পারি বিকজ আমার ChatGPT paid. ওকে স্যার। যাক, you try it, you'll get examples. তারপর যদি আপনার দরকার হয় আমাকে জানায়। আচ্ছা ওকে, থ্যাংক ইউ so much. ChatGPT কিন্তু অ্যামেজিং জিনিস, হ্যাঁ। জি স্যার। মানে এটা কিন্তু ইটস নট অ্যাবাউট রাইটিং, এটা কিন্তু মাথায় রাখবেন, ইটস নট লিমিটেড টু রাইটিং। এই যে এআই টুল গুলো আসছে, অনেকে ভয় করে যে এআই টুল গুলা ইউজ করলে বেশি আমাদের কি নিজেদের ক্যাপাবিলিটি শ্রিঙ্ক হয়ে যাবে, আমরা মোর অলস হয়ে যাব, আইডিয়াল হয়ে যাব, ব্রেন কি হয়ে যাবে? নো, ইটস নট দ্যাট। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, with every technology that is coming, definitely there are bright sides, there are dark sides. সব টেকনোলজির, কিন্তু প্রোডাক্টিভ মানুষ আরো প্রোডাক্টিভ হয় যখন তারা টেকনোলজির ব্রাইট সাইডটি ইউজ করতে পারে। তারা শর্টকাট করার জন্য না, তারা এফিশিয়েন্ট হওয়ার পারপাসে করে। আমি ব্যক্তিগতভাবে আমি নট বোস্টিং, আই নট অহংকার করতে চাচ্ছি না, অহংকার ডেফিনেটলি করা উচিত না। তো আমি মাঝে মাঝে নিজের কাছে চিন্তা করি যে আমার প্রোডাক্টিভিটি প্লাস চেঞ্জেস I have experienced and realized in last 30 years. 30 বছর আগেও আমি যখন কাজ করতাম, আমি কিন্তু আমার ক্যারিয়ার শুরু করছি আইটি দিয়ে, বিজনেস দিয়ে। তখন যেই স্ট্রাগল এবং যেই বেসিক্যালি সময় লাগতো একটা জিনিস করতে, এবার 30 বছর বাদ দিলাম, আজকে থেকে 15 বছর আগে আমি যে লেভেলে একটা দিনে যে পরিমাণ কাজ করতে পারতাম, একটা ঘন্টায় যে পরিমাণ কাজ করতে পারতাম, প্রোডাক্টিভিটি দিতে পারতাম, অর্গানাইজেশনকে ভ্যালু দিতে পারতাম ইন টার্মস অফ মানি, ইভেন টাকায়, ইন টার্মস অফ মনিটারি ভ্যালু যদি আমি বলি যে এত টাকার ভ্যালু দিতে পারতাম, সেটা এখন প্রবাবলি মিনিটে চলে গেছে। এইরকম মানে আমি যদি হিসাব করি, হ্যাঁ।
যে এখন আমি একদিনে যে পরিমাণ জিনিস ডেলিভার করতে পারি বা যে পরিমাণ ডিসিশন দিতে পারি সেটা হচ্ছে কেন দিতে পারি? বিকজ আগে একটা সময় আমরা লেটার ইস্যু করতাম, তারপরে ইমেইল হইলো, তারপর আস্তে আস্তে এখন অফিসিয়াল কমিউনিকেশন ইভেন চ্যাটের মধ্যে চলে আসছে। সরি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, শুনতে পাচ্ছি স্যার। গ্রেট। না, আমার ছেলে দেখি যে ব্লুটুথে আমার ফোন থেকে ফোন করছে, তো তো ওই ব্লুটুথ আবার ওটাতে কানেক্ট হয়ে গেছে আমার হেডফোন। তুমি ব্লুটুথটা অফ করো, আমার ব্লুটুথে চলে আসতেছে। ওকে, গুড। স্যার আচ্ছা, যেটা বলছি, হ্যাঁ, মেনটেন করতে হবে। যেটা হচ্ছে স্যার, sorry. ChatGPT তো স্যার আমরা বুঝলাম, কিন্তু স্যার হুম, নতুন যেটা আছে ডিপসিক, হ্যাঁ, তো এইখানে স্যার হুম। ইন এডিশন কি আসছে যেটা সবাই আসলে এআই থেকে আরো বেশি প্রাধান্য দিচ্ছে, যে ডিপসিকে এটা হয়তো কি ডিপসিক বেসিক্যালি ইটস অ্যানাদার এআই, ডেফিনেটলি। হ্যাঁ, এটা যেটা হচ্ছে যে ও আরো ডিপার ডেটা সোর্স থেকে অ্যানালাইসিস করছে, আরো ডিপ অ্যানালাইসিস করে আপনাকে ইনফরমেশন নিয়ে আসতেছে। হ্যাঁ, it's not limited to what has been searched only within that AI platform, what had been put within that AI platform. সে আসলে বিভিন্ন স্ট্যাটিক অ্যান্ড স্টেশন ডেটা সোর্সকে কন্টিনিউসলি স্টাডি করতেছে ওখান থেকে লার্ন করার জন্য। দ্যাটস ওয়াই দ্যাট ইজ মোর পাওয়ারফুল নাও। বাট এখন কথা হচ্ছে কি, যে জিনিসটা ধরেন আমি এখন কথার কথা আমি কিভাবে ইউজ করি আমি যদি বলি। সো আমি এখন একটা পার্টিকুলার, এই ধরেন কিছুদিন আগে আমাদের হেলথ কেয়ার বিজনেসে সিজনালিটির ইফেক্ট কি, সিজনালিটির ইফেক্ট এটা কি আসলে আমার অ্যাক্রস অল প্রোডাক্টস অ্যাক্রস অল চ্যানেলস একই রকম ইফেক্ট পড়বে কিনা। সো আই ওয়াজ কাইন্ড অফ ওয়ার্কিং উইথ মাই মার্কেটিং সেলস টিমের সাথে বসছি, অ্যান্ড আস্কিং দেম। তারা বলতেছে যে স্যার এরকম হাসপাতালগুলোতে স্যাম্পলের পরিমাণ কমে গেছে, আমাদেরকে এখন স্যাম্পল কম পাঠায়। পেশেন্টের এখন যে রোগগুলো হয় সেই রোগগুলোতে এই ধরনের টেস্ট হয় যেটা লোয়ার টিকেট সাইজ টেস্ট। হ্যাঁ, যে কারণে আমাদের রেভিনিউ পড়ে গেছে ডিসেম্বরে। সেই যে ডিসকাশন গুলা, then I thought, okay, let me find out a structure for this discussion, যেটা এই ডিসকাশনকে মোর প্রোডাক্টিভ করবে, রাদার দেন আমি অ্যাজ এ লিডার তাদেরকে চ্যালেঞ্জ করা, কেন তোমার সেলস পড়ে গেছে, কেন এই জিনিসটা এটা হয়নি, না এটা হওয়ার কথা না। এই আর্গুমেন্টে যাওয়ার চেয়ে আমি হয়তো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যেতে পারি, হোয়াট টু কভার। সো আমি তখন বেশ কিছু কিউ, এটা টাইম স্পেন্ড করতে হয় কিন্তু ইনভেস্ট করতে হয়, ইটস নট অ্যাবাউট জাস্ট আস্কিং এ সিঙ্গেল কোশ্চেন টু চ্যাট জিপিটি অর এনি এআই। আমি তাকে ইনফরমেশন দিলাম, দেখো বাংলাদেশের হেলথ কেয়ার কন্টেক্সটে এই জিনিস হয়। আহ, আমার এনসিডি নন কমিউনিকেবল ডিজিজের এই প্যাটার্ন, তুমি আমাকে নন কমিউনিকেবল ডিজিজের প্যাটার্ন দাও। এখন নন কমিউনিকেবল ডিজিজে এত বয়সের উপরে যে মানুষ তারা রেগুলার ওষুধের উপরেই ডিপেন্ডেন্ট, তারা বারবার ডাক্তার দেখাবে না, টেস্ট করবে না। যেমন ডায়াবেটিক একটা পেশেন্ট যে জানে তার ডায়াবেটিস আছে, সে স্ট্রিপ টেস্ট করবে, ডায়াবেটিস বাড়লে ওষুধ বাড়ায় দিবে, ডায়াবেটিস সুগার কমলে ওষুধ কমায় দিবে, সে বারবার ডাক্তারের কাছে যাবে না। এই যে সাইকোলজিক্যাল বিহেভিয়ারাল কিছু এলিমেন্ট ইনফরমেশন আমি তাকে ফিড ইন করলাম, তুমি এই প্যারামিটার গুলো কনসিডার করে এবং এই রকমের সিমিলার এইটাকে তুমি একটা এক্সাম্পল হিসাবে নিয়ে মডেল হিসাবে নিয়ে এই ধরনের আর কি কি প্যারামিটার থাকতে পারে এই ডিসিশন মেকিং এ, ওগুলোকে ফিগার আউট করা। করার পরে বিল্ড আ ফ্রেমওয়ার্ক, যেই ফ্রেমওয়ার্কে আমি যদি বেটার আন্ডারস্ট্যান্ডিং কে অ্যাপ্রোচ করতে যাই যে মার্কেট রেসপন্স কিভাবে হয় ইন হেলথ কেয়ার ফর বাংলাদেশ বেসড অন সিজনস, তাহলে হোয়াট আর দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অর দ্য ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল কোশ্চেন্স দ্যাট উই নিড টু আস্ক আওয়ারসেলভস। তখন সে কি করলো, বিভিন্ন এরিয়া আইডেন্টিফাই করে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে সেট আপ কোশ্চেন্স। তখন আমি ওইখানে আবার কিছু প্রম্পট দিয়ে মডিফাই করে নিলাম, ওটাকে মোর রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট করে নিলাম। দেন নাও আই হ্যাভ আ এজেন্ডা ইন মাই হ্যান্ড, যে আমি এক্স্যাক্টলি আমার টিমের সাথে কি কি অ্যাঙ্গেলে ডিসকাস করলে ওদের থিঙ্কিং চালু হবে, আমার থিঙ্কিং চালু হবে, উই উইল রিচ টু আ বেটার ডিসিশন মেকিং কনক্লুশন। সি, একটা বিজনেসের জন্য রাইট ডিসিশন মেকিং রাইট ওয়েতে কত ইম্পর্টেন্ট, ওখানে কোটি টাকা ডিফারেন্স হয়ে যাবে। এন্ড এই জায়গায় আমি এই পুরো কাজটা আজকে থেকে 10 বছর আগে করতে গেলে আমাকে কমিটি ফর্ম করে বিভিন্ন জনের ইনপুট নিয়ে এইটাকে অনেক ফিল্টারেশন প্রসেসের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক ডিফাইন করতে হতো। That is how these technologies এরকম আরো can আছে। help. This is one of the many examples. এছাড়াও ডেটা অ্যানালাইসিস করা, জি জি। প্যাটার্ন ফাইন্ড আউট করা, হ্যাঁ, এই ধরনের জিনিস হেল্প করতে পারে। কিন্তু জন্য পেইড ভার্সন লাগে, বাট আই ইউজ পেইড ভার্সন। আমি অনেক সময় কি করি, লাস্ট 4 বছরের ডেটা এক্সেল শিট ফালাই দিই ইয়েতে চ্যাট জিপিটিতে, তারপরে সাথে অন্যান্য জিনিস পাঠাই দিই, বলে যে এইটার সাথে কোরিলেশন ম্যাপিং হচ্ছে কি এরকম এরকম, তুমি এই 4টা জিনিস কোরিলেট করে আমাকে তুমি এই জিনিসের কোশ্চেন গুলো অ্যান্সার বের করে দাও ফ্রম মাই ডেটা। তখন সে ওইটাতে কাজ করে আমাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করে।
যে ওকে আমি এগুলি কোরিলেট করে দেখছি যে এটার সাথে এটা একটা কোরিলেশন প্যাটার্ন আছে, তখন দ্যাট ওপেন্স আপ মাই থিঙ্কিং মোর। আচ্ছা এই অ্যাঙ্গেলে তো চিন্তা করে দেখি নাই, ওকে এইবার আমি ইভ্যালুয়েট করে দেখি, তাহলে এই অ্যাঙ্গেলটা চিন্তা করাটা ইম্পর্টেন্ট। তারপরে আমার উপরে, আমি মানুষ, আমার উপরে। আই ডোন্ট জাস্ট ডাইরেক্টলি টেক ইনপুট ফ্রম চ্যাট জিপিটি, বাট চ্যাট জিপিটি দিয়ে আমি থিঙ্কিং এর মডেলটাকে ডিফাইন করে নিই। দ্যাট হেল্পস। সো এই জন্য বললাম যে লার্ন টু ইউজ দিস টুলস ওয়েল। দিস আর নট শর্টকাটস, দিস আর আপনাদের ক্যাপাসিটি এনহ্যান্সার্স। হ্যাঁ, এইভাবে চিন্তা করবেন। স্যার ওকে। এটা কি জি। মানে যেমন আপনি 4 ইয়ার্স এর ডাটাটা আপনি দিয়ে দিলেন একবার, হ্যাঁ, হুম। আপনি যে কোনো সময় কি স্যার ওইটার বেসিসেই রিপোর্ট জেনারেট করতে পারবেন নাকি বারবারই ওই ডাটাটা দিতে হবে স্যার? না না, ওটা যদি একবার দেয়া থাকে, ও যেটা করবে ওর মেমোরি থেকে ফেলে দিবে, বাট ওর কাছে স্টোরেজে থাকে চ্যাটজিপিটির কাছে। আমি যেমন আজকে সকালে একটা কাজ করছি, কাজ শুরু করার আগে একটা কাজ করতেছিলাম। ইনফ্যাক্ট আমি এই জাস্ট আপনাদেরকে বলি, আমি যে আপনাদেরকে স্লাইড প্রেজেন্টেশন করতেছি না, জি দিস স্যার। স্লাইডস ওয়ার মেড বাই চ্যাটজিপিটি বেসড অন সিসা ম্যানুয়াল অ্যান্ড আইসিএবি সিলেবাস, বাট উইথ মাই ইন্টারভেনশন ডেফিনেটলি। এখানে আমার অনেক ইন্টারভেনশন ছিল, বাট আপনাদের সিলেবাস চেঞ্জ হওয়ার পরে আমি যেটা করছি, সিসা ম্যানুয়ালটা চ্যাট জিপিটি কে আপলোড করে দিচ্ছি, কারণ এই যে নিচে যে সিসা চ্যাপ্টার রেফারেন্সটা আছে, এই চ্যাপ্টার রেফারেন্সটা আমি বারবার খুঁজে বের করা আমার জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, আমি যেটা করছি, সিসা ম্যানুয়াল আপডেট করে দিচ্ছি, ওখানে পলিসিস আপডেট করে দিচ্ছি, আরো কিছু রেফারেন্স আপডেট করে দিচ্ছি, আমার যেগুলো ইবুক ছিল, দিয়ে আমার কিছু নলেজ সেগুলো আমি আপডেট করছি চ্যাট জিপিটিকে। দেন আমি সিলেবাসের লার্নিং অবজেক্টিভ গুলো, একদম সিলেবাসের যে পিডিএফ ফাইলটা আছে, ওই পিডিএফ ফাইলগুলো আপডেট করেছি। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন আপডেট করে দিই, এগুলো সব আপলোড করি চ্যাট জিপিটি করে দিয়ে, এইবার আমি গাইড করি চ্যাট জিপিটি কে হাউ টু থিঙ্ক, কিভাবে চিন্তা করতে হবে, আমাদের জন্য প্রায়োরিটি কি কি। এই জিনিসগুলো যখন আমি প্রম্পট দিই, দিয়ে বলি এইবার তুমি সিসা ম্যানুয়াল থেকে কন্টেন্ট নিয়ে আসবা সিলেবাসের আঙ্গিকে লার্নিং অবজেক্টিভ 3 এর জন্য, এবং যেই জায়গায় এই এই এরিয়াগুলো মাস্ট কভার করতে হবে, তুমি এইবার এই ডিসকাশন পয়েন্ট গুলো নোট করো উইথ রেফারেন্স ফ্রম সিসা ম্যানুয়াল। তখন সে প্রত্যেকটা জিনিস নিয়ে আসে, নিয়ে এসে এই যে দিল, তখন আমার ম্যানুয়াল ইন্টারভেনশন আসে। তখন আমি এটাকে স্লাইডে পুট করার আগে আই পুট মাই জাজমেন্ট whether it is right or not. বাট এই যে আমি ম্যানুয়াল গুলো আপলোড করে দিছি না, এই ম্যানুয়াল গুলো আমি অনেক আগে, বোধহয় 2-3 মাস, কয়েক মাস আগে আপলোড করছি। বাট আজকেও যখন এই যে আমি বললাম যে আপনাদের জন্য আমি 10 মিনিট টাইম ছিলাম না, 10-15 মিনিট, এই যে স্লাইড গুলো আপনারা এখন দেখলেন, এগুলো সেই 10 মিনিটে প্রিপেয়ার করা স্লাইড ছিল। আমি যে প্রথমে 10-12 মিনিট বললাম, আমি স্লাইড গুলো প্রিপেয়ার করেছিলাম আমি আগেই, বাট আই লেফট ইট উইথ মাই আদার ল্যাপটপ। আমি ওই ল্যাপটপটা আজকে আনি নাই, আমার অফিসে যেটা নিয়ে আমি মোস্টলি কাজ করি, ওই ল্যাপটপটা আমি আজকে আনি নাই, আমার ম্যাকবুক, আমার বাসার ম্যাকবুক নিয়ে আমি কাজ করতেছি। সো আমি যেহেতু ওটাতে রেখে আসছি, আমি ওটাকে আপলোড করি নাই, গুগল ড্রাইভে জেনারেলি আপলোড করা থাকে, বাট সামহাউ আই ফরগট টু আপলোড দ্যাট। সো স্যার ওটা যেহেতু করি নাই, আমি এর মধ্যে কিন্তু স্লাইড প্রিপেয়ার করলাম। স্যার জি। স্যার আমাদের কি স্যার একটু প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব স্যার কোনো এক সময় এই যে কোনটা? জিনিসগুলো বললেন? চ্যাট জিপিটির? হ্যাঁ জি স্যার। স্যার একটু সময় করে অন্য কোনো এক সময় দেখাই দিতেন আমাদের শিওর, যেগুলো। কোনো এক সময় অবশ্যই দেখাবো। আর যেটা বললাম যে ফাইলটা আপডেট হয়ে থাকে, এবং ফাইলটা আপডেট হয়ে থাকার পরে চ্যাট জিপিটি, ফাইলটা আপডেট হয়ে থাকার পরে জি এই যে স্যার, এই দেখেন, সার্টিফিকেট বিষয়টা স্যার। জি স্যার। এই যে দেখেন এইখানে যে আপনি দেখছেন, এই যে জিনিসগুলা, স্লাইড 5, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট আইটি গভর্নেন্স, যেটা আপনারা দেখতেছেন এখন, কিন্তু এটা ইজ অ্যান আউটকাম অফ অনেক প্রম্পট এবং অনেক কিছু দেওয়ার পরে। হ্যাঁ, এইখানে আমি যে এটা করি, যখন আমি আজকে যখন আবার বসলাম, তখন আমি কি বলছি চ্যাট জিপিটি কে, বলছি রিলোড বা রিফ্রেশ আপলোডেড ফাইলস। তখন ও কি করে, পিছনের হিস্ট্রিতে গিয়ে আপলোড কি কি করলাম আমি ফাইল, ওগুলাকে আবার রিড করে, আবার পড়ে, পরে এইবার আমি আবার ওকে লজিক দিই কিভাবে কোরিলেট করতে হবে, কানেক্ট করতে হবে। ঠিক সেরকম সে আমি যখন এই যে পাওয়া 3 to 6 months গোল, হ্যাঁ, বা আমি যদি বলি যে বিটুবি ফাংশন, আমি এখানে দেখেন, আমি এগুলো হচ্ছে হয়তো আমার কন্টেন্টকে আমি রিভাইজ করতে বলতেছি, মানে আমি এক্সাম্পল যদি দিই, ইনক্লুশন সে কস্ট অফ গুডস, হল আপনারা যে করেন না, কস্ট অফ গুডস এ কি কি ইনক্লুড করা, এটা আসলে ইয়েতে, মানে এখানে দেখেন এই জায়গায় নানান রকমের জিনিস আছে, লিডারশিপ চ্যালেঞ্জেস এন্ড সলিউশনস। সো এই জায়গায় আমি ওকে দিয়ে ফ্রেমওয়ার্ক তৈরি করাই, আমি কিন্তু কিছু ইনপুট দিয়ে দিছি, আমি কিছু ইনপুট দিই, এগুলো হচ্ছে আমার দেয়া প্রম্পট রাইট সাইডে। এন্ড তারপরে এইটা, এখানে হচ্ছে পেশেন্ট ডাটা ইউজেজ গাইডলাইন, পেশেন্ট ডাটা আমরা ইউজেজ করতে গেলে
কি করবো। So, এইটা কিন্তু আপনার ইটস নট অ্যাবাউট জাস্ট আপনি একটা জিনিস গিভেন দিয়ে দিচ্ছেন, ইয়ে করে দিন। ইভেন আমরা স্যালারি ট্যাক্স ক্যালকুলেশন, হ্যাঁ, আমি ইভেন এটা করে দেই। হুম, তার মানে পেইড ভার্সনে স্যার আপনি যা করেছেন সবকিছু এখানে দেখাচ্ছে, মানে ইনিশিয়াল থেকে এখন পর্যন্ত যা কিছু আছে সবকিছুই আপনি। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমরা যেটা করছি ওইটা আমরা তো আর দেখছি না, ওইটা চলে যাচ্ছে, তাই ও তো? আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে পেইড ভার্সনে আমি যেমন যে ফাইল আপলোড করলাম, এই ফাইলগুলো সে রেখে দিচ্ছে। এবং আমি আপসকে যখন বললাম যে রিফ্রেশ দ্য ফাইলস, আপলোডেড ফাইলস অ্যান্ড এভাবে করে রিড করো, তখন ও কি করলো, ওর মেমোরিতে সমস্ত আগের আপলোড করা ফাইলগুলো রিলোড করে নিল, করে নিয়ে এসে করে রিড করছে। ইয়েস, এটা পেইড ভার্সন ছাড়া বোধহয় হবে না। হ্যাঁ, জি। এটা বোধহয় পেইড ভার্সন ছাড়া হবে না। হোয়াট আই ওয়াজ পয়েন্টিং আউট যে ইভেন পেইড ভার্সনে আমার জন্য ইটস ওডি ডেফিনেটলি। আমি কত টাকা পে করে দেয় না, চাকরির জন্য মান্থলি বোধহয় আই ডোন্ট নো $20 $30 হবে কিছু একটা। হুম, সো এইটা হয়তো ই হবে। আমি অনেক পেইড টুল ইউজ করি ডেফিনেটলি আমার রোলে, আমার লেভেলে ইট মেক সেন্স ফর মি। আমি যেমন এখানেও পে করি, আমি মনিকা বলে আরেকটা এআই টুলকে পে করি, হ্যাঁ, যেটা আমার আসলে কমিউনিকেশনে হেল্প করে, অলওয়েজ রেগুলার টাস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনে হেল্প করে। আরেকটা এআই টুল, ওটাতে পে করি। সো আই পে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে পে করি। বাট যেটা হয় যে ওই বেনিফিটটা ইজ আ লট মোর। বাট আপনাদেরও যদি এরকম প্রয়োজন হয়, দরকার হলে 1 মাসের জন্য সাবস্ক্রাইব করে হলেও এরকম সিরিয়াস অ্যানালাইসিস ইউ ক্যান ইউজ। আর এমনিতেই অনেক কিছু ওই যে ফ্রেমওয়ার্কের ব্যাপারে এমনিতে ফ্রি ভার্সনে ইউ উইল গেট। বাট মেক ইউজ অফ দিস টেকনোলজিস, ওকে স্যার। মেক ইউজ অফ দিস টেকনোলজিস। ওকে, লেটস গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন। সো আমি যেটা বলতেছিলাম যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ইন আইটি গভর্নেন্স, হ্যাঁ। সো এই জায়গায় অলওয়েজ রিস্ক ম্যানেজমেন্ট ইজ এ সিরিয়াস সাবজেক্ট। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে সিরিয়াস সাবজেক্ট এই কারণে, অর্গানাইজেশনে প্রচুর অর্গানাইজেশন পৃথিবীতে অনেক ভালো পারফর্ম করে, বাট সেই পারফরমেন্সটা সাস্টেইন করতে পারে না। সবসময় মনে রাখবেন যে পারফর্ম করা বা একটা পারফরমেন্স লেভেল অ্যাচিভ করা ইজ ওয়ান পার্ট অফ দ্য গেম, দ্য আদার পার্ট ইজ টু সাস্টেইন দ্যাট, টু কন্টিনিউইং পারফর্মিং ওয়েল। কেন করতে পারে? বিকজ তারা যে আমার আনফোরসিন ইভেন্ট, সিচুয়েশন, কনটেক্সট, অ্যাডভার্স ইভেন্ট, সরি, এইটাকে ফোর্সই করতে পারে না, আগে থেকে এটা প্রিপারেশন নিয়ে রাখে না। তারা মনে করে আজকে যখন সবকিছু ভালোভাবে চলতেছে, কালকেও ভালোভাবে চলবে, পরশু ভালোভাবে চলবে। বাট দেয়ার আর রিস্ক যেটা সবসময় ট্রিগার করবে না, হঠাৎ করে একদিন ট্রিগার করবে। এবং হঠাৎ করে একদিন ট্রিগার করে আমাকে আনসাস্টেনেবল করে দিবে, আমার প্রোগ্রেস পারফরমেন্সকে আনসাস্টেনেবল করে দিবে। সো যেটা আইটি সিস্টেমস এর ক্ষেত্রে এন্ড আইটি সিস্টেম সাপোর্টিং বিজনেস অবজেক্টিভস, এই ক্ষেত্রে আর অ্যাপ্লিকেবল, ভেরি মাচ অ্যাপ্লিকেবল। সো যেই কারণে এই রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে সাস্টেইনিং দ্য গ্রোথ অর অ্যাচিভমেন্ট, সেটার জন্য রিস্ক ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইটার জন্য অ্যাক্টিভ ফোকাস দরকার হয় অর্গানাইজেশনে। সেই জন্য আমরা বলি যে ডেভেলপিং আ রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ডেভেলপ আ রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ইটস এ প্রোগ্রাম। প্রোগ্রাম কি জিনিস? এই প্রোগ্রাম ওয়ার্ডটা আমরা কিভাবে ইউজ করি, কেন ইউজ করি বলতো? প্রোগ্রাম কি জিনিস? আমরা বলি বিয়ের প্রোগ্রাম, হ্যাঁ, সেই প্রোগ্রামের ডেফিনেশন এই প্রোগ্রামের ডেফিনেশন একই। আরেকটা প্রোগ্রামিং বলি, সেটা আলাদা। স্যার এই প্রোগ্রামটা স্পেসিফিক টাস্ককে কমপ্লিট করার জন্য যা যা অ্যাক্টিভিটিস আছে এটা প্রোগ্রাম স্যার। ওকে, আর কেউ? গুড, ডেফিনেটলি ইউ আর রাইট, বাট আরেকটু ব্রডার। আচ্ছা, প্রজেক্ট কি জিনিস? বলে ফেলেন নিয়ামত অথবা ওয়াকিল। প্রজেক্ট কি জিনিস? প্রজেক্ট হচ্ছে গিয়ে is a time-bound initiative for a change. Time-bound managed initiative for a change. তার মানে ওর মধ্যে কিছু অ্যাক্টিভিটিস থাকবে ওই জ্যাজ ডিজাইন ইনিশিয়েটিভ, কিন্তু এটা টাইম বাউন্ড হবে, অর্থাৎ এটা স্টার্ট থাকবে, এন্ড থাকবে। সেকেন্ড ইজ, এটা একটা চেঞ্জের জন্য, অর্থাৎ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নেবে যে কোনো কিছু, দেন ইটস এ প্রজেক্ট। প্রোগ্রাম হচ্ছে গিয়ে টু অ্যাচিভ আ টাস্ক, টু অ্যাকমপ্লিশ আ পারপাস, বাট সেখানে মাল্টিপল প্রজেক্ট থাকবে, তখন অল টুগেদার উই কল ইট এ প্রোগ্রাম। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট যেমন বলি সেরকম বলি প্রোগ্রাম ম্যানেজমেন্ট। আপনারা পিএম বোর্ড কথা শুনছেন, প্রাইম মিনিস্টার্স অফিস না, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস। হ্যাঁ, এটা অনেক অর্গানাইজেশনে থাকে পিএমও, দের ইজ এ পিএমও।
প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস। এই প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস হচ্ছে কি যেখানে অনেকগুলো প্রজেক্টকে ইন্টার রিলেটেড অথবা আনরিলেটেড অনেকগুলো প্রজেক্টকে একসাথে ম্যানেজ করা হয়, তখন আমরা ওটাকে বলি প্রোগ্রাম ম্যানেজমেন্ট। সো আমরা যদি বলি একটা প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, সেটাও আসলে একটা সত্যিকার অর্থে একটা প্রোগ্রাম। ওখানে মাল্টিপল প্রজেক্ট থাকে যে একটা টাইম বাউন্ড মাল্টিপল জিনিসপত্র থাকতে পারে, জাস্ট লাইটলি হইতেছে। বাট মেইনলি অর্গানাইজেশনে বা বিজনেসের প্রোগ্রাম বলতে আমরা বুঝি হচ্ছে when there are multiple projects running together, এবং এটা ম্যানেজমেন্টকে বলি প্রোগ্রাম ম্যানেজমেন্ট। সো ডেভেলপিং আ রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম, তার মানে এই প্রোগ্রামে অনেক রকমের প্রজেক্ট থাকবে, অনেক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট থাকবে। কোন রিস্ক ম্যানেজমেন্ট ফিজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট, কোনটা লজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট, কোনটা ডেটা সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট, কোনটা কানেক্টিভিটি রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট। So there will be multiple initiatives to improve compliance and adherence to standards, but all together it's a program, risk management program. So সে কি করে, সে এস্টাবলিশ করে প্রসেস এন্ড কন্ট্রোলস টু মিটিগেট আইটি রিস্ক। তার আগে কি করে, আইডেন্টিফাই করে যেটা নিচের আছে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। যখন আমরা বলছি সে আইডেন্টিফাই করে রিস্ক, সে অ্যাসেস করে যে রিস্কটার লাইকলিহুড এন্ড ইম্প্যাক্ট। রিমেম্বার আমি ডিসকাস করেছিলাম প্রবাবলি আপনাদের সাথে, রাইট, যে রিস্ক আমরা যখন প্রায়োরিটাইজ করি, রিস্কটাকে যখন আমরা প্রায়োরিটাইজ করি, we take into consideration two parameters. These are parameters of the consideration. One is probability of occurrence, আরেকটা হচ্ছে গিয়ে probability of occurrence, আর একটা হচ্ছে গিয়ে impact of occurrence, right? জি স্যার। Probability of occurrence and impact of occurrence, এই দুইটার ফাংশন দিয়ে আমরা রিস্ককে ক্যাটাগরাইজ করি, রিস্ককে আমরা র্যাঙ্কিং করি যে কোনটা হায়ার রিস্ক। সেইটা হচ্ছে গিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট, যে evaluate impact and likelihood of risk. এটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। Then comes risk mitigation. যখন আমি আইডেন্টিফাই করলাম and rank করলাম, maybe we actively decide not to mitigate all the risks. সব রিস্ক মিটিগেট করার প্রয়োজন নাই, কারণ কিছু কিছু আছে লো ইম্প্যাক্ট রিস্ক, কিছু কিছু আছে যে ওকে ইটস মানে এটা অত ম্যাটার করবে না, রিস্কটা অত ম্যাটার করবে না। সেই ক্ষেত্রে আমরা যেগুলো হাই রিস্ক, হ্যাঁ হাইলি র্যাঙ্ক রিস্ক, সেগুলোকে মিটিগেট করলাম। এখন মিটিগেশন কি, রিস্ক মিটিগেশন হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশন কন্ট্রোলস, সিকিউরিটি কন্ট্রোল, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, processes, standard. When we say governance framework, it includes frameworks, it includes standards, checks and balances. So তাইলে কি হবে, ওই রিস্কটা মিটিগেট হবে, অর্থাৎ ওই রিস্কটা ট্রিগার করার বা এফেক্ট করার সম্ভাবনা কমে যাবে। আমি তো ক্লাস করতেছি তো। ওকে, সো এটা হচ্ছে রিস্ক মিটিগেশন। অনেক সময় আমরা রিস্ক মিটিগেশনের কয়েকটা স্ট্র্যাটেজি আছে, আপনারা আগে বোধহয় পড়েছিলেন বা আলোচনা আপনি করেছেন, নিচে আসেন। যেখানে হয় যে অ্যাড্রেসিং রিস্ক, অ্যাভয়েডিং রিস্ক, ও আচ্ছা, ঠিক আছে, ট্রান্সফারিং কাজ রিস্ক। শেষ হলে দিয়ে দিই। ওকে, ঠিক যে আছে। রিস্ক অ্যাভয়েড করা, রিস্ক অ্যাভয়েডেন্স, এগুলো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট মিটিগেশন স্ট্র্যাটেজি বলে এটাকে আর কি। রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক অ্যাকসেপ্টেন্স, আর রিস্ক ট্রান্সফার। যে একটা হচ্ছে রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য আমি মিটিগেশন নিলাম, রিস্কটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, ভাই রিস্ক কিছু করার নাই, এটা ছোট রিস্ক থাকলেও আমি অ্যাকসেপ্ট করে নিলাম, এই রিস্ক আছে, আমি তাও বিজনেস করবো আমার মতো চলবো। আর এটা হচ্ছে রিস্ক ট্রান্সফার, আমরা ইন্স্যুরেন্স করি, ওয়ারেন্টি নেই, লঙ্গার ওয়ারেন্টি নেই, এএমসি করি, অ্যানুয়াল মেইনটেন্যান্স কন্ট্রাক্ট করি। দিস আর অ্যাবাউট ট্রান্সফারিং দ্য রিস্ক টু আদার পার্টি। So these are risk mitigation strategies. Then finally, monitor and review, because risk এর ranking change হইতে পারে আমার বিজনেসের প্রায়োরিটির উপরে বেস করে, কম্পিটিশনের উপরে বেস করে, টেকনোলজির উপরে বেস করে, বিভিন্ন ভাবে আমার সিস্টেমের, ইনফরমেশন সিস্টেমের বা বিজনেসের রিস্ক রেটিং গুলা চেঞ্জ হতে পারে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ইট হ্যাজ টু বি কন্টিনিউয়াসলি মনিটর্ড, ইভ্যালুয়েটেড এন্ড অ্যাসেসড টু বি অন টপ অফ রিস্ক, বেটার রিস্ক ম্যানেজমেন্ট। সো এটাও একটা পার্ট। রিস্ক অ্যানালাইসিস মেথড, কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট, যেখানে uses expert, কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর হচ্ছে কোয়ালিটেটিভ। সেটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিস মেথড হচ্ছে গিয়ে আমরা যখন র্যাঙ্ক করলাম, র্যাঙ্কের পরে এই রিস্কটাকে আসলে মিটিগেশন করবো কি করবো না, সেখানে একটা আছে এক্সপেরিয়েন্স এন্ড উইজডম দিয়ে কেউ জাজমেন্ট করবো, এক্সপার্ট সে বললো ভাই ঠিক আছে বুঝলাম এটা রিস্ক, এটা নিয়ে অত চিন্তার দরকার নাই, তাহলে এটা একটা জাজমেন্ট কল, নিউমেরিক না, কোয়ালিটেটিভ। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ হচ্ছে কি যেখানে আমি একদম মেজারেবল ডেটা দিয়ে, যেমন আমরা বললাম যে কস্ট ইম্প্যাক্ট অ্যানালাইসিস, রিমেম্বার
আমরা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতেছি হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ হ্যাপেনিং আর পসিবিলিটি অফ হ্যাপেনিং অ্যান্ড ইম্প্যাক্ট অফ হ্যাপেনিং, এটাকে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করছি। দেন এই রিস্কটাকে আমার মিটিগেট করতে গেলে তো কস্ট ইনকার করবে, রিসোর্স লাগবে, রাইট? এখন আমি বলতেছি কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যে ওকে বুঝলাম এটা রিস্ক, এতে ইম্প্যাক্ট এই পরিমাণ হবে, দেন এটা মিটিগেট করতে গেলে আমার কত কস্ট লাগবে। So সেটা যখন আমরা অ্যানালাইসিস করবো তখন আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখবো আমার কস্ট বেশি না বেনিফিট বেশি। যদি বেনিফিট বেশি হয় কস্ট হচ্ছে উইল মিটিগেট, যদি কস্ট বেশি হয় বেনিফিট হচ্ছে উইল ইগনোর, উইল অ্যাকসেপ্ট। সো দিজ আর রিস্ক অ্যানালাইসিস মেথডস। ওকে, আচ্ছা, আপনাদের ক্লাস শেষ কবে? ক্লাস শেষ তো স্যার ফেব্রুয়ারির এখনো ডেট ফিক্স হয়নি? ফেব্রুয়ারির শেষ দিকে হবে স্যার। ফেব্রুয়ারির শেষের দিকে ইনশাআল্লাহ না? জি আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা আজকে আমরা এই পর্যন্ত রাখি। ঠিক আছে। ঠিক আছে, আজকে Yes, এই sir. পর্যন্ত থাকুক, আমার একটু কাজ আছে, একটু গো আউট। সো আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে উইল ফিনিশ ইট আপ। এটা বেশি বাকি নেই, খুব বেশি বাকি নেই, ফিনিশ করে অন্যান্য ডিসকাশন আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমাদের সিলেকশন দিয়ে দেবেন স্যার? হ্যাঁ দিয়ে দিতে পারি। ও না না, এটা দিতে পারবো না, এটা আরেকটু নেক্সট ক্লাসে দিয়ে দেবো না, এটা হ্যাঁ শেষ করার পরে দিয়ে দেবো না, এটা আর জি কিছু স্যার। যে করলাম